এই ক্লাসের মাধ্যমে আমরা তড়িৎ আর ওই তড়িৎ চুম্বকের তাপীয় ফল এবং আমাদের পরিবেশ এই 3টে অধ্যায় আমরা ভালো করে বুঝে নেব। দেখো তোমাদের ওই এনসিইআরটির পাঠ্য বই আছে না, সেই পাঠ্য বই থেকে একদম লাইন খুঁটে খুঁটে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলোই কিন্তু আমি পরপর সাজিয়ে তোমাদের এক জায়গায় করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এর আগের ক্লাসে দেখো আমি তোমাদের আলো, লেন্স, তারপরে তোমার এই মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব এই সম্পর্কে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। সেই ক্লাসটা কিন্তু অবশ্যই করে নিও। আর এই তড়িৎ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তুমি রেলের গ্রুপ ডির পরীক্ষায় দেখবা প্রত্যেকটা শিফটে কম করে 1 থেকে 2টো প্রশ্ন এখান থেকে হবেই হবে। প্রত্যেক শিফটে 2টো করে প্রশ্ন হবে। ভালো করে শুনে বুঝে নাও, দেখবা এখান থেকে যত রকমের যে ধরনের নিউমেরিক্যালস বলো, যে ধরনের প্রশ্নই বলো না কেন, সব তুমি করে আসতে পারবা। শোনো ভালো করে। বলছে একটি সুইচ বাল্ব ও কোষের মধ্যে পরিবাহীর সংযোগ স্থাপন করে। এই লাইন থেকেই প্রশ্ন হবে। দিয়ে দেবে একটি ড্যাশ বাল্ব ও কোষের মধ্যে পরিবাহীর সংযোগ স্থাপন করে। মাথায় রাখবে একটি সুইচ বাল্ব ও কোষ মানে আর কি ব্যাটারি, বাল্ব এবং ব্যাটারির মধ্যে পরিবাহীর সংযোগ স্থাপন করে। বলছে তড়িৎ প্রবাহের অবিচ্ছন্ন ও বদ্ধ পথকে তড়িৎ বর্তনী মানে যে পথে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ যাচ্ছে, সেই রাস্তা বা পথটার নামই হচ্ছে তড়িৎ বর্তনী। মাথায় রাখবে যে তড়িৎ প্রবাহের অবিচ্ছন্ন ও বদ্ধ পথকে তড়িৎ বর্তনী বলে। বলছে একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তার দ্বারা তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়। এই লাইন থেকে এই সূত্রটা বেরিয়ে এসেছে, ভালো করে বোঝো। বলছে একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, দাদা এই তোমার কারেন্ট তড়িৎ কিসের মধ্যে দিয়ে যায়? তারের মধ্যে। তারটা তো গোলগাল, তার তো গোলগাল, তার মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে। সেই নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি একক সময় মানে পার সেকেন্ডে যে পরিমাণ আধান অর্থাৎ চার্জ, পজিটিভ বলো অথবা নেগেটিভ, এই যে চার্জ অর্থাৎ আধান প্রতি একক সময়ে যে পরিমাণে যাচ্ছে তার দ্বারাই হচ্ছে তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়। আর এখান থেকেই বেরিয়ে আসছে দাদা যে তড়িৎ প্রবাহ সমান, বলবা যে তড়িৎ আদান পার সেকেন্ডে যাওয়া তড়িৎ আদানই হচ্ছে তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো? দেখো সেই থেকেই কিন্তু সূত্রটা আসছে যে I = Q/T। I মানে অ্যাম্পিয়ার, যেটা তড়িৎ প্রবাহের একক। বলো তড়িৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার, যাকে I অথবা A দিয়েও প্রকাশ করা হয়। কেমন? আর তড়িৎ আধান যেটা চার্জ বললাম, পজিটিভ অর্থাৎ নেগেটিভ, 2 রকমের চার্জ রয়েছে। তাহলে বলবা তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। আর সময়ের একক তো জানোই, টি মানে হচ্ছে সময়, অর্থাৎ সময়ের একক সেকেন্ড, তাই না? তাহলে সেইটাই বলছে যে পার সেকেন্ডে যে পরিমাণ আধান, তড়িৎ আধান মানে যে পরিমাণ কুলম্ব যাচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, সেইটাই বলা হচ্ছে, সেটাকেই তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যাম্পিয়ার বলা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে সরাসরি সূত্রটা মাথায় করে নাও যে I = Q/T। I মানে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক, Q মানে কুলম্ব, তড়িৎ আধানের একক, T মানে সেকেন্ড মানে অর্থাৎ সময়ের একক। কেমন? দেখো এই বর্তনীতে ইলেকট্রন আধান প্রবাহের সৃষ্টি করে। মানে এই তারের মধ্যে না, যে কোনো তারের মধ্যেই মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে। ওই ইলেকট্রনগুলো নড়াচড়া করার মাধ্যমেই তড়িৎগুলো মানে তড়িৎ আর কি ওর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কি বললাম? যে বর্তনী মানে তো বুঝেই গেছো, তড়িৎ বর্তনী মানে রাস্তা বা পথ, যে পথ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, তড়িৎ যাচ্ছে, সেই বর্তনীতে ইলেকট্রনের আধান প্রবাহের সৃষ্টি করে। ইলেকট্রনগুলো ওই আধান অর্থাৎ চার্জ প্রবাহের সৃষ্টি করে, নিজেদের মধ্যে নড়াচড়া করে ওর মধ্যে দিয়ে তড়িৎকে নিয়ে যেতে সাহায্য করে। দেখো ইলেকট্রন প্রবাহের মানে বিপরীত অভিমুখকেই তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। মানে তড়িৎ কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটা কি করে ধরবা? তুমি বলবা দাদা যেদিকে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকেই কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। মাথায় রাখবে যে ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখকেই তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। দেখো 1 কুলম্ব সেটা হচ্ছে 6 × 10⁸ ইলেকট্রনের সমান। কি বললাম? 1 কুলম্ব সমান 6 × 10⁸ সংখ্যক ইলেকট্রন। দাদা 1
1 মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻³ অ্যাম্পিয়ার, যাকে এইভাবেও লেখা যায় যে 0.001 অ্যাম্পিয়ার। কেমন? এগুলো মাথায় রাখবে কিন্তু, এইগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। তা কি বললাম যে 1 মিলি অ্যাম্পিয়ার সমান 0.001 অ্যাম্পিয়ার। 1 মাইক্রো অ্যাম্পিয়ার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10⁻⁶ অ্যাম্পিয়ার, মাথায় রাখবে। আর -6 মানে বুঝে যাচ্ছ যে 6খানা ঘর হবে, তার মানে 5টা শূন্য হবে, তারপরে একটা 1 হবে, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, চলো একদম ইজি প্রশ্ন চলে আসে। তুমি তো এটা সূত্রটা মাথায় নিয়েই নিয়েছো দাদা। ওই অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান ওপরে থাকবে কুলম্ব মানে তড়িতাদান, আর সেটা সময় দিয়ে ভাগ করতে হবে, মানে পার সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে সেটাই তো অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ। তা বলছে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে 10 মিনিট ব্যাপী 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তা বর্তনীর মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়েছে বের করো সেটা। দাদা এই তো আমরা প্রশ্নটা পড়ে নিয়েছি, এবার কথাটা হচ্ছে কি কি আছে প্রশ্নের মধ্যে সেটা আগে দেখব, তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করব যে হ্যাঁ এখানে এই সূত্রটা কাজে লাগবে। সবার প্রথমে প্রশ্নটা পড়েই বুঝে যাচ্ছ যে 10 মিনিট মানে এটা সময়, টি টি সমান 10 মিনিট। দাদা মিনিট ফিনিটে হয় না, সময়ের একক সেকেন্ডে নিতে হয়। 10 মিনিট মানে 600 সেকেন্ড, বোঝা গেল। এখানে লেখাই আছে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। অ্যাম্পিয়ার দেখা মাত্রই বুঝে যাবা এ অথবা আই। এ মানেও অ্যাম্পিয়ার, আই মানেও অ্যাম্পিয়ার, যেটা রয়েছে 0.5, যেটা রয়েছে 0.5 গেল। আর আমাদের বার করতে বলেছে কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে। দাদা তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, কুলম্বটা আমাদের বার করতে বলেছে। তাহলে তুমি আমায় বলো টি, কিউ আর আই এই তিনটে অক্ষর দিয়ে কি কোনো সূত্র হয়? অবশ্যই হয়, একটু আগেই দেখেছি যে আই ইজিক্যাল টু কিউ বাই টি। সঙ্গে সঙ্গে এই সূত্রে ঝেড়ে দিবা তুমি। আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা আছে 0.5। কিউ মানে হচ্ছে দাদা তড়িৎ আধান অর্থাৎ চার্জ, যেটা বার করতে বলেছে তড়িৎ আধান। আর টি মানে সময় 600 সেকেন্ড। এবার তো জানোই বজ্র গুণন করবা, দেখো দশমিক তুললে নিচে 10 হয়ে যাচ্ছে, একটা শূন্য শূন্য কেটে দিলা, তাহলে এদিকে বজ্র গুণন করলে সরাসরি বলবা কিউ সমান 5 ছক 30 অর্থাৎ 300 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয়েছে। কোনো সমস্যা বুঝতে খুব সহজেই। তাহলে এখানে যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের পাঠ্য বই খুলে দেখো, পাঠ্য বই থেকে পরপর যা প্রশ্ন আছে সমস্তগুলোই কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিচ্ছি। তারপরে আসো, বলছে তড়িৎ প্রবাহকে, ওই যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর ওই তড়িৎ প্রবাহকে অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। দেখো যে বর্তনীতে, বর্তনী মানে তো রাস্তা বা পথ, তাই না? যে বর্তনীতে তড়িৎ প্রবাহের মাত্রা পরিমাপ করতে হবে সেই বর্তনীতে একটি শ্রেণী সমবায়ে যুক্ত রাখতে হবে। এই অ্যামোমিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত রাখতে হবে। কোনো বর্তনীতে তুমি তড়িৎ প্রবাহের মাত্রাটা পরিমাপ করবে, তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা তোমাকে পরিমাপ করতে গেলে অ্যামোমিটার যন্ত্রটার প্রয়োজন। তাহলে অ্যামোমিটার যন্ত্রকে তুমি কোন মানে কেমনভাবে লাগাবে? শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে। ঠিক আছে, এই ধরো বর্তনী, এখানে তুমি অ্যামোমিটারটা লাগালে শ্রেণী সমবায় তুমি যুক্ত করবে, বোঝা গেল। এখান থেকে দেখো এই সূত্রটা মাথায় রাখবা। সূত্রটা কোথা থেকে আসে তাও বলছি, দেখো ভি ইজিক্যাল টু ডব্লু বাই কিউ। দাদা ভি মানে কি? ভি মানে হচ্ছে ভোল্ট, ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্যের একক, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। আর ডব্লু মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্যের একক হচ্ছে জুল। আর কিউ মানে হচ্ছে কুলম্ব, যেটা তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, জেনে গেছো। তাহলে এগুলো মাথায় রাখবা যে ভি মানে হচ্ছে ভোল্ট, যেটা বিভব পার্থক্যের একক, আর ডব্লু মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্যের একক হচ্ছে জুল। আর কিউ মানে হচ্ছে কুলম্ব, তড়িৎ আধানের একক। দেখো আচ্ছা দেখো এখান থেকে বলছে, দেখো যে ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয় একটি সমান্তরাল সমবায়ে যুক্ত মানে যুক্ত করা থাকে আর কি। দেখো এই বিভব পার্থক্য মানে কি, মানে বিষয়টা বোঝো। দেখো আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি, যেমন যেমন তুমি যদি দেখো তুমি একটা
মানে দেখো জলের ক্ষেত্রে দেখো জল সবসময় কি চায়? জল তুমি হচ্ছে দেখবা যে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে যেতে চায়, তাই না? কারণ কি? কারণ তার মধ্যে একটা চাপ থাকে। যদি তুমি মানে যদি তুমি জলকে মানে ছাদে জমা করে রাখো, এবার পাইপটা যদি খুলে দাও, তাহলে দেখবা জল ওপর থেকে নিচে পড়ছে। কারণ কি? কারণ ওখানে একটা চাপ কাজ করছে। ঠিক একই রকমই এই তড়িৎ আধানও কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে চায়। আর এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যেকার পার্থক্যটাই হচ্ছে বিভব পার্থক্য, যাকে ভোল্ট দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? কৃতকার্য মানে তো জানোই যে কতটুকু কার্য করা হয়েছে, যার একক হচ্ছে জুল। আর তড়িৎ আধান মানে চার্জ, তাই না? কতটুকু আধান অর্থাৎ চার্জ প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ আধান অর্থাৎ কুলম্ব। কেমন? তা এখানে আমরা মাথায় রাখবো দাদা যে ভি ইজ ইকাল টু ডব্লু বাই কিউ। বলো, ভি ইজ ইকাল টু ডব্লু বাই কিউ। আগের সূত্রটা কি দেখলাম, মনে আছে কি? বলো, আই অর্থাৎ অ্যাম্পিয়ার সমান ওপরে কি ছিল? ওপরে কুলম্ব ছিল আর নিচে টি ছিল, তাই না? তাহলে আর একটা সূত্রের সঙ্গে আমরা পরিচিত হলাম, যেটা হচ্ছে ভি ইজ ইকাল টু ওপরে ডব্লু নিচে কিউ, ওপরে ডব্লু নিচে কিউ। ভোল্ট সমান কৃতকার্য বাই কুলম্ব বা তড়িৎ আধান। দেখো প্রশ্ন বলছে 2c মানে 2 কুলম্ব, সি মানেও কিন্তু কুলম্ব। দেখো 2 কুলম্ব তোমার হচ্ছে তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট তোমার হচ্ছে দুটি বিন্দুর এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে মানে নিতে কতটুকু কার্য করতে হবে? তাহলে এই প্রশ্নটা পড়া মাত্রই তুমি আমাকে বলো কি কি পেয়েছো। বলছে 2c তড়িৎ আধান মানে এটা কুলম্ব, অর্থাৎ কুলম্ব, যাকে কিউ বলো অথবা সি বলো, অসুবিধা নেই, যার মান 2। আর 12 ভোল্ট বিভব পার্থক্য, বুঝতেই পারছো যেটা ভির মান 12, তাই না? আর আমাদের বার করতে বলেছে কতটুকু কার্য হয়েছে, কার্য অর্থাৎ ডব্লু, ডব্লু, ডব্লু। তাহলে এই তিনটে অক্ষর দিয়ে কি কোনো সূত্র আমরা পরিচিত হয়েছি? একটু আগেই কিন্তু আমরা দেখো পড়ে নিয়েছি। এই দেখো একটু আগেই দেখে নিলাম ভি সমান ডব্লু বাই কিউ। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যে মুছে দিলাম, যাই হোক আমি আরেকবার লিখছি, হচ্ছে ভি সমান 12। হ্যাঁ, তাহলে আমাদের ডব্লু বার করতে হবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা ভি সমান সমান দাদা ডব্লু বাই কিউ, তাই না? তাহলে ভি সমান আমরা দেখতে পাচ্ছি 12 আছে, ডব্লুটা বার করব, আর কিউ এর মান হচ্ছে 2। বজ্র গুণন করলেই বলবা যে ডব্লু সমান বেরিয়ে যাচ্ছে 12 দুগুণী 24। 24 কি হবে? 24 জুল হবে, 24 জুল। কারণ কৃতকার্য বা কার্যের একক হচ্ছে জুল। কোনো সমস্যা বুঝতে? চলো দেখো নাইক্রোম তার হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও লোহার সংকর ধাতু। কি বললাম? নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম আর লোহার সংকর ধাতু হলো নাইক্রোম তার। দেখো তাপমাত্রা অপরিবর্তিত থাকলে মানে তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না করো, তাহলে কোনো তড়িৎ বর্তনীতে যুক্ত কোনো ধাতব তারের দুই প্রান্তের বিভব পার্থক্য ওর মধ্যে দিয়ে মানে ওই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়। এটাই হলো ওহমের সূত্র। কি বলছে? বলছে তুমি তাপমাত্রার পরিবর্তন করো না, আর ওই তড়িৎ বর্তনী মানে যে রাস্তা বা পথ, ওই পথে যদি তোমার ওই পথের সঙ্গে যুক্ত থাকা বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য তো ভোল্ট, সেই বিভব পার্থক্য এবং ওই পথ অর্থাৎ তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যাম্পিয়ার, এরা নাকি সমানুপাতিক। ব্যাস এইটাই বলছে, এটাকেই বলা হচ্ছে ওহমের সূত্র। তাহলে এই সূত্র থেকে দাদা পরীক্ষায় প্রশ্ন আসে কি? অবশ্যই আসে। দেখো দেখো ভি সমানুপাত তোমার হচ্ছে মানে সমানুপাতিক আই, অর্থাৎ এখানে তোমাকে মাথায় রাখতে হবে সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই, তাহলে সমানুপাতিক চিহ্ন দিয়ে তো থাকা অবস্থায় আমরা কোনো অঙ্কের সমাধান করতে পারবো না, আমাদের সমান চিহ্ন আনতে হবে। সমান চিহ্ন আনলে পরেই একটা ধ্রুবক চলে আসবে, তোমরা তো অঙ্ক করার সময় জানোই, তাই না? সমানুপাতিকের চিহ্ন তুললে ধ্রুবক চলে আসে, আর সেই ধ্রুবকটার নাম হচ্ছে আর। কি দিলাম না? আর। সেই ধ্রুবকটার নাম হচ্ছে আর। আর অর্থাৎ রোধ। আর মানে কি? রোধ। এখান থেকেই সূত্রটা চলে আসলো ভি ইজ ইকাল টু আই আর। কোথা থেকে আসছে? এই ওহমের সূত্র থেকেই আসছে ভি ইজ ইকাল টু আই আর। মাথায় রাখবে, দারুণ সূত্র, ভি ইজ ইকাল টু আই আর। তাহলে বলো এতদূর পর্যন্ত আমরা কটা সূত্রের সঙ্গে পরিচিত হলাম? দাদা একটা, আই ইজ ইকাল টু কিউ বাই টি, তাই না?
আর একটা দাদা ভি সমান সমান ওপরে ডব্লু আর নিচে কিউ, তাই না? ভোল্ট সমান কৃতকার্য বাই তড়িৎ আধান। আর একটার সঙ্গে আমরা পরিচিত হলাম যে ভি ইজ ইকাল টু আই বাই মানে আই আর, ভি ইজ ইকাল টু আই আর। তাহলে এখানে দেখো এই ভি ইজ ইকাল টু আই আর, বলো ভি মানে কি? সঙ্গে সঙ্গে বলে দেবা, ভি মানে তো দাদা ভোল্ট, মানে বিভব পার্থক্যের একক ভোল্ট। আই মানে দাদা অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। আর যেটা ধ্রুবক যেটা এসেছে তার নাম হচ্ছে রোধ। আর মানে রোধ, মানে রোধ যার একক হচ্ছে ওহম। রোধের একক ওহম, আর চিহ্নটা এরকম অনেকটা, ঠিক আছে? রোধের একক ওহম। এবার আমায় তুমি বলো ভি ইজ ইকাল টু আই আর। তাহলে এই আই আর আর এর মধ্যে কি আছে দাদা? এরা কিন্তু গুণ সম্পর্কে আছে, এরা গুণ সম্পর্কে আছে। তার মানে গুণ সম্পর্কে থাকা মানেই তুমি বলতে পারো যে আই আর আর এরা ব্যস্তানুপাতিক, মানে আই ও আর, মানে এরা দুজন আর কি ব্যস্তানুপাতিক। এবার যদি ব্যস্তানুপাতিক থাকে তাহলে তুমি যদি কোনো জায়গায় কি করলে, আই অর্থাৎ অ্যাম্পিয়ারটা দ্বিগুণ করে দিলে, দুই গুণ করে দিলে, এটা দ্বিগুণ করে দিলে পরে এটা অর্ধেক হয়ে যাবে। এটা দ্বিগুণ করলে এটা অর্ধেক হবে, যদি এটা দ্বিগুণ করো তাহলে এটা অর্ধেক হবে। বিষয়টা বুঝতে পারছো? মানে যেটা কমাবে অপরটা বেড়ে যাবে এই দুজনের মধ্যে, কারণ এরা দুজনা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? কিন্তু ভির সাথে আয়ের কি সম্পর্ক? সমানুপাতিকের সম্পর্ক। ভির সাথে আরেরও কিন্তু সমানুপাতিক, মানে ভি যদি বাড়ে আরও বাড়বে, ভি যদি কমে আরও কমবে, বা ভি যদি বাড়ে আয়ও বাড়বে, ভি যদি কমে আয়ও কমবে। কিন্তু আই বাড়লে পরে ভি মানে পি মানে আর কমে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যদি আই বাড়ে তাহলে আর কমে যাবে, সেটাই আর কি বলা হচ্ছে। কেমন? দেখো তারপরে বলছে যে তড়িৎ বর্তনীতে রোধের মান পরিবর্তন করার জন্য প্রায়ই যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম রিওস্ট্যাট, ঠিক আছে? যে তড়িৎ বর্তনী অর্থাৎ পথে যদি রোধের মান পরিবর্তন করতে হয়, কখনো কমানো বা কখনো বাড়ানোর জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে রিওস্ট্যাট। কেমন? এবার আমরা যে সূত্রটার সঙ্গে পরিচিত হলাম, ভি ইজ ইকাল টু আই আর, এই সূত্র দিয়ে কেমন প্রশ্ন আসে দেখো, তুমি পাঠ্য বই খুলে দেখো, পাঠ্য বইতে সব প্রশ্নগুলোই কিন্তু দেওয়া আছে। বলছে 1200, এটা কি বস? একটু আগে বলেছি এই চিহ্নটাকে বোঝায় রোধের চিহ্ন, মানে ওহম আর কি, ঠিক আছে? রোধের একক কি? ওহম। তা বলছে যে 1200 ওহম রোধের একটি বাল্বের ফিলামেন্ট 220 ভোল্ট উৎস থেকে কত তড়িৎ নেবে? দাদা তাহলে প্রশ্নটা পড়ে নেওয়া মাত্রই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই 1200টা কি? রোধ, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 1200। কোনো সমস্যা বুঝতে? দাদা ভোল্ট অর্থাৎ ভি দেওয়া আছে 220। তাহলে সূত্রটার সঙ্গে আমরা কি পরিচিত? আমরা জানি ভি ইজ ইকাল টু আই আর। ভোল্ট কত বস? 220 সমান সমান আইটা বার করব, বলেই দিয়েছে কত? তড়িৎ প্রবাহ অর্থাৎ আই অর্থাৎ অ্যাম্পিয়ার। তাহলে আয়ের মানটা বার করব, আর সমান তোমার হচ্ছে 1200। একটু কাটাকাটি করো, দেখো 0 0 কেটে দিলা, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে এদিকে 60, মানে আই সমান হবে 11/60, মানে 11কে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সঠিক হবে। প্রথমেই দশমিক নিয়ে 0 এক ঘর যাবে, তাই না বস? তার মানে কত হচ্ছে বলো? তোমার হচ্ছে 5 হচ্ছে 0, আর এদিকে হচ্ছে তোমার এটা একটা 0 নিলে, এবার দেখো তাহলে 6 8 48, ওই 8 ঘর যাবে, মানে 0.18 কি হবে বলো তো বস? এটা আমরা কি বার করলাম? এটা আমরা অ্যাম্পিয়ার বার করলাম, অর্থাৎ 0.18 অ্যাম্পিয়ার। বুঝতে কোনো সমস্যা হলো এইটুকু? বলো আমাকে, বলো এই প্রশ্নে বুঝতে সমস্যা হলো কি? চলো পরেরটা দেখো। বলছে 100 ওহম রোধের একটি বৈদ্যুতিক হিটার কুণ্ডলী আর কি, মানে তোমার এই 220 ভোল্ট উৎস থেকে কত তড়িৎ প্রবাহ নেবে? সঙ্গে সঙ্গে তুমি বুঝতেই পারছো দাদা, রোধ আর এর মান দেওয়া আছে 100, ভির মান দেওয়া আছে 220, আর আমাদের বলেছে কত তড়িৎ প্রবাহ নেবে। তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যাম্পিয়ার। তাহলে এটা এই তিনটে শব্দ দেখা মাত্রই, মানে তিনটে অক্ষর দেখা মাত্রই তুমি কোন সূত্রটাকে টানবা? বলবা ভি ইজ ইকাল টু আই আর, তাই না? ভি সমান হচ্ছে 220, মানে 220, আই বার করব, আর এর মান দাদা 100। তাহলে তুমি তো বুঝতেই পারছো যে 2.2 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে।
তাই না? I এর মান 2.2 অ্যাম্পিয়ার। একটু কাটাকাটি করলেই সঠিক উত্তরটা চলে আসলো। বুঝতে কোনো সমস্যা হলো? চলো পরের প্রশ্ন দেখো। বলছে কোনো উৎস থেকে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নেওয়ার সময় একটি বৈদ্যুতিক হিটারের 2 প্রান্তের বিভব পার্থক্য 60 ভোল্ট। যদি বিভব পার্থক্য বৃদ্ধি করে মানে বাড়িয়ে 120 ভোল্ট করা হয় তখন হিটারটি কত তড়িৎ প্রবাহ নেবে? ঠিক আছে, আগে কি করছিল? যখন তোমার এই 60 ভোল্ট ছিল সেই সময় কিন্তু 4 অ্যাম্পিয়ার তড়িৎ নিচ্ছিল, তাই না? এবার তুমি ভোল্টকে অর্থাৎ বিভব পার্থক্য বাড়িয়ে 120 করে দিলে, তাহলে এখন বলো কত তড়িৎ প্রবাহ নেবে? তাহলে তাহলে তুমি বলো এখানে কি করবা? প্রশ্ন পড়া মাত্রই তুমি বললে দাদা আমরা প্রশ্ন পড়ে এইটুকু তো জানতে পারলাম, প্রথমে আই এর মান দেওয়া আছে 4, আই মানে অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, ভির মান দেওয়া আছে 60, তাই না? তাহলে প্রথমে এইটুকু হচ্ছিল মানে 4 তড়িৎ প্রবাহ নিয়ে তোমার ওই 60 বিভব পার্থক্য আর কি বৈদ্যুতিক হিটারটা চলছিল। তাহলে সেক্ষেত্রে তোমার তোমার রোধটা কত ছিল সেটা কি তুমি বার করতে পারবা না? আর রোধ বার করতে পারলেই তো পরবর্তী ক্ষেত্রে গিয়ে এত ভোল্টে ওই রোধে কত অ্যাম্পিয়ার নেবে সেটা কিন্তু তুমি বার করে ফেলতে পারবা। বিষয়টা আমার কথা বুঝতে পারছো? তাহলে প্রথমে তোমাকে আগে দেখে নিতে হবে রোধ কত আছে। বলো সূত্র কোনটা অ্যাপ্লাই করবা? বলবা V = IR। ভি মানে 60, আই মানে 4, আরটা বার করে নেব, 4 দিয়ে কাটলে 15, অর্থাৎ আর এর মান পেলাম দাদা 15। আর এর মান যেহেতু 15 পেয়ে গেছি মানে রোধ রয়েছে 15 রোধ, তাই না? তাহলে 15 রোধ রয়েছে। এবার তুমি কি করলে? তুমি বিভব পার্থক্যটা 60 এর বদলে 120 করে দিলে, 60 এর বদলে 120 করে দিলে, আর তোমার রোধ রয়েছে 15। তাহলে কি তুমি এখন বলতে পারবা না যে ওই হিটারটি এখন কতটা তড়িৎ প্রবাহ নেবে? এটা কি তুমি বলতে পারবা না? অবশ্যই বলতে পারবা। সেই একই সূত্র অ্যাপ্লাই করবা। তুমি এই 3টে অক্ষর দেখা মাত্রই বলে দিবা V = IR। V সমান 120, I সমান থেকে আমরা বার করব সেটাই, আর R মান হচ্ছে 15। 15 দিয়ে যদি 120কে কাটো বলো 4 15 60, তাহলে 8 15 120, অর্থাৎ I সমান হলো 8 অ্যাম্পিয়ার। বুঝতে কোনো সমস্যা হলো কি? ভালো প্রশ্ন। চলে আসো পরের তথ্যে, দেখো কি বলছে। বলছে রোধ হলো একটি বৈদ্যুতিক ধর্ম। এটি বলে যে একটি তার বা উপাদান কতটা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। মানে রোধ কি করে? বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। বোঝা গেল? মানে রোধ একটি বিদ্যুতের একটা ধর্ম যে কিনা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। রোধের একক ওহম, মাথায় রাখবে। দেখো কপার মানে কপারের যে তার, কপারের তারের রোধ কম হয়, অবশ্যই কম হবে, কারণ কপার মানে তামার তারের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু বিরাট যাওয়া আসা করে, সব থেকে ভালো যেতে পারে, মানে তড়িতে সব থেকে ভালো সুপরিবাহী, তাই না? তাহলে সে বুঝতেই পারছো এ কিন্তু মানে ভালো যাওয়া আসা করে মানেই মানে বিদ্যুৎ কপারের তারের মধ্যে ভালো যায় মানেই এখানে রোধ কম। রোধ যদি খুব ভালো হতো তাহলে ওর মধ্যে তড়িৎ যেতে পারতো না। দেখো তোমার নাইক্রোম, এটা নিক্রোম বানান দেখে নিও, হ্যাঁ। নাইক্রোম তারের রোধ কিন্তু বেশি, রোধ বেশি বলেই কিন্তু এর মধ্যে তড়িৎ অতটা ভালো যেতে পারে না। দেখো আমি যদি বলি বলতো কাচের রোধ কেমন, তুমি বলবা কাচের রোধ বিরাট, কাচের হচ্ছে বিরাট বেশি, অনেক 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 বেশি রোধ। ওই জন্যই তো কাচের মধ্যে কোনো তড়িৎ যেতেই পারবে না। পারবে কি? কাঁচ, রাবার বলো এই সমস্ত কিছু। দেখো রোধক কি? রোধক হলো একটি উপাদান বা ডিভাইস যা সার্কিটে রোধ সৃষ্টি বা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে রোধক অর্থাৎ রেজিস্টর, এটা হলো একটি উপাদান বা একটা ডিভাইস যা সার্কিটে তোমার ওই রোধ সৃষ্টি অথবা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। দেখো পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে? বেশ গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এটা, মাথায় রাখবা যে পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদানের উপর নির্ভর করে। এই 3টে জিনিস মাথায় রাখবা যে পরিবাহীর রোধ হচ্ছে তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ওই উপাদান মানে কি ধরনের তার আর কি, এই উপাদানের উপর নির্ভর করে পরিবাহীর রোধ। দেখো রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। এই লাইনটা থেকেই একটা সূত্র তৈরি হবে। কি বললাম? রোধের চিহ্ন কি? আর। রোধ দৈর্ঘ্যকে এল ধরা হয়, দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলকে এ ধরতে পারো, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে লিখছি রোধ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে 1/, তুমি এটা লিখতে পারো যে 1/a।
তাই না? তাহলে একসাথে এইটুকু যদি মার্চ করে একসাথে লেখো তাহলে তুমি কিভাবে লিখতে পারো? দেখো আমি আবার লিখছি, রোধ দৈর্ঘ্যের অর্থাৎ এল এর সমানুপাতিক, আর রোধ বলছে ক্ষেত্রফল অর্থাৎ 1/a, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক বলে 1/a লিখলাম, এ মানে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইটুকু মার্জ করে তুমি একসঙ্গে লিখতে পারো, আর সমানুপাতিক চিহ্ন দিয়ে ওপরে এল দিলে আর নিচে এ দিলে, এই দেখো এটা কিন্তু লিখতে পারো। এই লাইন থেকে এই সূত্রটাই বেরোচ্ছে। এবার সমানুপাতিক চিহ্ন তোমাকে তুলতে হবে। তুমি যদি সমানুপাতিক চিহ্নটা তোলো, আর তো আরই থাকলো, সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে তাহলে সমান একটা ধ্রুবক আসবে, আর সেই ধ্রুবকটার নামই হচ্ছে রোধাঙ্ক, যেটা রো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। রো চিহ্নটা কেমন বলো তো? অনেকটা এই রকম, হ্যাঁ, পি এর মতো আর কি। তাই এই হচ্ছে মানে রো চিহ্ন অর্থাৎ রোধাঙ্ক, আর তার সাথে যা ছিল ওই ওপরে এল আর নিচে তোমার হচ্ছে এ, অর্থাৎ আমি ছোট হাতের এ লিখছি, এখানে বড় হাতের এ লেখা আছে, অনেকে অ্যাম্পিয়ারের সঙ্গে গুলিয়ে ফেলবা, ঠিক আছে, ওই জন্য এটা ছোট হাতের এ দিলে সব থেকে ভালো হতো। ঠিক আছে, বইতে দেওয়া আছে বড় হাতের এ, কিন্তু ছোট হাতের এ দিয়ে করবা ভালো হবে, নাহলে অ্যাম্পিয়ারের সঙ্গে গুলিয়ে ফেলবা। তাহলে তুমি বলো এবার, তাহলে রোধ সমান কি পেলে? যে দাদা রোধ সমান রোধাঙ্ক ইন্টু হচ্ছে তোমার তারের যে দৈর্ঘ্য আর কি, হ্যাঁ, তারের দৈর্ঘ্য বাই তারের ক্ষেত্রফল। তাহলে এটা এখান থেকে কি আমি তোমাকে এটা বলতে পারি যে দাদা রোধাঙ্ক সমান কি হবে? তাহলে তুমি কি আমাকে সেটা বলতে, অবশ্যই বলতে পারবা। রোধাঙ্ক সমান কি হবে? রোধাঙ্কটা এপাশে রাখো, রোধাঙ্ক এপাশে রাখো। রোধাঙ্ক সমান তুমি বলবে যে আর অর্থাৎ রোধ ইন্টু দেখো এই জিনিসটা রোধাঙ্কের হাতে গুণ ছিল, ওপাশে পাঠালে পরে ভাগ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, ওপরে এ চলে যাবে, নিচে এল থাকবে, অর্থাৎ তুমি বলবা রোধাঙ্ক সমান রোধ ইন্টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। রোধ দেখো চলে আসো, রোধাঙ্ক সমান রোধাঙ্ক সমান রোধাঙ্ক সমান রোধ এপাশে থাকলো, রোধ ইন্টু এইটা উল্টে যাবে, ইন্টু ক্ষেত্রফল বাই নিচে তোমার হচ্ছে তারের দৈর্ঘ্য, মানে তারের ক্ষেত্রফল আর তারের দৈর্ঘ্য। দেখো রোধাঙ্ক সমান রোধ ইন্টু তারের ক্ষেত্রফল, আর নিচে হবে তারের দৈর্ঘ্য, যাকে এল দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারলে সূত্রটা? একটু পড়ে নাও। দেখো রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক, রো মানেই রোধাঙ্ক। একে পরিবাহীর উপাদানের তাড়িতিক রোধাঙ্ক বলা হয়। রোধাঙ্কের একক হলো ওহম মিটার। ওহম, এটা ওহমের চিহ্ন, ঠিক আছে, ওহম ইন্টু মিটার, ওহম মিটার। রোধাঙ্কের একক কি? ওহম মিটার, ওহম মিটার মাথায় রাখবা, রোধাঙ্কের একক ওহম মিটার। দেখো যে এই তোমার ধাতব, যে সমস্ত ধাতব পদার্থ আছে তাদের রোধাঙ্ক কেমন? তাদের রোধাঙ্ক হচ্ছে 10⁻⁸, মাথায় রাখবা। ধাতু সংকর পদার্থের রোধাঙ্ক হবে 10⁻�6। রাবারের রোধাঙ্ক বেশ ভালো, ওই জন্য তো রাবারের মধ্যে দিয়ে তোমার ওই তড়িৎ যেতেই পারে না, হ্যাঁ, ঠিক আছে, রাবারের হচ্ছে 10⁻12। আর কাচের তো আরও ভালো, 10⁻17। ঠিক আছে, এগুলো কিন্তু একটু পড়ে নিবা, বইতে দেওয়া আছে। এবার দেখো রোধ ও রোধাঙ্ক তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, মাথায় রাখবে। তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের রোধ আর রোধাঙ্ক কিন্তু পরিবর্তিত হবে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দ্বারা তৈরি। কোন ধাতু? টাংস্টেন ধাতু দ্বারা তৈরি। আর একটু আগেই দেখলাম রোধাঙ্ক সমান রোধ ইন্টু তারের ক্ষেত্রফল বাই তারের দৈর্ঘ্য। আমি আবার লিখছি, রোধাঙ্ক কোথা থেকে পেলাম সেটা তো বুঝতেই পেরেছ। রোধাঙ্ক সমান ওপরে লিখবা রোধ ইন্টু তারের ক্ষেত্রফল, যেটাকে ছোট হাতের এ লিখবা তাহলে বুঝতে সুবিধা হবে, আর নিচে তারের দৈর্ঘ্য অর্থাৎ এল। চলো অঙ্ক করো, দেখো বইতে দেওয়া আছে অঙ্ক। 20°C তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তারের রোধ হচ্ছে 26 ওহম। বলছে যদি তারটির ব্যাস তোমার 0.3 মিলিমিটার হয় তবে ওই তাপমাত্রায় ধাতুটির রোধাঙ্ক কত? এই প্রশ্নটা পড়ে নেওয়া মাত্রই তুমি আমাকে বলো দাদা প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে আর কোনটাই বা মানে কি জানতে চেয়েছে। সঙ্গে সঙ্গে বলবে যে ধাতুটির রোধাঙ্ক কত, রোধাঙ্ক অর্থাৎ রো, এই রোধাঙ্ক আমাদের জানতে চেয়েছে। এবার আমরা প্রশ্নটা পড়ে নেওয়া মাত্রই আমরা বলবো প্রশ্নের মধ্যে কি কি আছে দাদা, ওই এই তাপমাত্রায়, ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তার, তাহলে দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান দিয়েছে 1। আর এখানে দেখো তারের রোধ আছে 26 ওহম, রোধ আর এর মান দিয়েছে ওরা 26।
আর কিছু আছে কি? আর একটা জিনিস আছে, ব্যাস আছে 0.3 মিলিমিটার। এবার দেখো রোধাঙ্ক বার করতে গেলে আমরা একটু আগেই কিন্তু সূত্রটা দেখে নিলাম যে দাদা রোধাঙ্ক সমান দাগ দিয়ে উপরে হয় রোধ ইন্টু ক্ষেত্রফল আর নিচে হয় লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য। তাহলে এখানে ক্ষেত্রফলের আমাদের প্রয়োজন, আমরা কিন্তু রোধ পেয়ে গেছি আর দৈর্ঘ্য পেয়ে গেছি, এল এর মানও পেয়ে গেছি, কিন্তু এটা আমরা পাইনি, ক্ষেত্রফল পাইনি। কিন্তু তার পরিবর্তে প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে ব্যাস। এই ব্যাস থেকেই আমাদের ক্ষেত্রফলটাকে টেনে বার করতে হবে। কি করে করবা? আগে আমায় বলো তুমি, একটা তার যদি তুমি কেটে ফেলো মাঝখান থেকে, তাহলে তারটা কেমন দেখায়? দেখো একটা তার কাটলে না এরকম দেখায় না, মানে তার কিরকম হয় এরকম, মানে কভার দিয়ে ঢাকা থাকে আর এদিকে মাঝখান থেকে এরকম আর কি তামা বলো অ্যালুমিনিয়াম বলো এরকম বেরিয়েছে, মানে মধ্যাকঠা একটা তারকে কাটলে সেটা তারটা হচ্ছে গোলগাল। গোল মানেই বুঝতে পারছি বৃত্তের মতো। এবার বৃত্তের মতো যেহেতু ব্যাস যদি থাকে, তাহলে এই ক্ষেত্রফল মানে আমাদের বস, ক্ষেত্রফল মানে এইটুকু বার করতে বলেছে, এই পুরোটা। বুঝতে পারছো? বৃত্তের যে ক্ষেত্রফল এই পুরোটা বার করতে বলেছে, এটাই হচ্ছে তারের ক্ষেত্রফল, এর মান। সঙ্গে সঙ্গে বলবা তাহলে এইটা হচ্ছে যদি এখান থেকে ব্যাস দেওয়া থাকে, প্রশ্নে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ করব, আর ব্যাসার্ধ করলে পরে বৃত্তের ক্ষেত্রফলে মানে ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করে দেবো পাই আর স্কোয়ার, তাহলে পরে এই পুরোটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, অর্থাৎ এর মান আমরা পেয়ে যাব। কোনো সমস্যা বুঝতে? চলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা ব্যাস দেওয়া আছে 0.3 মিলিমিটার। মিলিমিটারে থাকলে হবে না, ওটাকে মিটারে আনতে হবে, ওই জন্য আমাদের মিলিমিটার থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 0.3কে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো, তার থেকে আমরা এইভাবে লিখতে পারি সুবিধা মতো যে 0.3 ইন্টু 10⁻³ কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এটা কি? এটা হচ্ছে এত মিটার ব্যাস পেয়েছি, মিটারে ব্যাসটা বার করলাম। তাহলে আমাদের ব্যাস থাকলে তো হবে না, তাই না? ক্ষেত্রফলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ বানাও, তাহলে ব্যাসের অর্ধেক হয়ে যায় ব্যাসার্ধ, মানে ওই তোমার বলবা 0.3-র অর্ধেক হচ্ছে 0.15। 10⁻³ যা আছে সেটাই রাখবা, ওর সঙ্গে ছেড়খানি করবা না, 10⁻³ এটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে এবার আমরা ক্ষেত্রফল খুব সহজে বলবো দাদা। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি এখানে লিখছি, একটু কষ্ট করে বোঝো। পাই আর স্কোয়ার, পায়ের মান হচ্ছে 22/7 বা যাকে ভাঙলে 3.14 হয়, ইন্টু আর স্কোয়ার, আর এর মান মানে 0.15 ইন্টু 10⁻⁻6 এর স্কোয়ার। সঙ্গে সঙ্গে বলবা দেখো এই 10⁻⁻6 এর আগে রয়েছে 0.15, এর স্কোয়ার করো, 15 15 225, 225 দেখো দুঘর আগে দশমিক ছিল, দুঘর আগে দশমিক ছিল মানে 0.15 ছিল, তাই 4 ঘর আগে দশমিক হবে স্কোয়ার করলে, এইসব তো তুমি অঙ্কে জানোই। তাহলে 0.0225 ইন্টু তারপরে যা আছে লেখো 10⁻⁻, 1 মিনিট দেখো -10⁻³ ছিল, এই দেখো 10⁻³ ছিল, তাহলে 3 দুগুণে এখানে 6 হয়ে যাবে, 10⁻⁶ হবে, কারণ 3 আর 2 গুণ করে 6 হচ্ছে। এর সঙ্গে আমরা গুণ করব 3.14। একটু ক্যালকুলেটিভ প্রশ্ন, কিন্তু দারুণ প্রশ্ন। এবার এইটা গুণ করলেই না আমরা এর মান অর্থাৎ ক্ষেত্রফলটা পেয়ে যাব। লেখাগুলো দেখতে পাচ্ছ তো? না বুঝতে পারলে কমেন্ট করবা। তাই দেখো তুমি 3.14কে ভুলে যাও, 3 দিয়ে এটাকে গুণ করো, 3 দিয়ে গুণ করলে বলবা 3 দুগুণে 6 আর এদিকে 3 25 75, মানে 6 আর 75, আগে একটা শূন্য ছিল, তার আগে দশমিক ছিল, তারপরে ইন্টু 10⁻⁻6, তাই না বস? তাহলে এইটা আনুমানিকভাবে তুমি বলবা, এই মানটা আনুমানিকভাবে আমরা এইভাবে লিখতে পারি যে 0.07, তাই না? তারপরে 00 লিখে তুমি বলতে পারো যে 10⁻⁻6। এখানে আমি কোথায় লিখবো সেটাই ভাবছি। দেখো তাহলে আমরা কি পেলাম? আনুমানিকভাবে বলবো 0. এই শব্দটা এই সংখ্যাটা মাথায় রাখো, আমি মুছে দিচ্ছি। 0.0700 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে? 1 মিনিট বস, একটু ওয়েট করতেই হবে। আচ্ছা দেখো তাহলে 0.0700 ইন্টু 10⁻⁻6, এটাই আমরা পেলাম এর মান অর্থাৎ ক্ষেত্রফলের মান। বুঝতে পারছো? তাহলে এটাকে আরেকটু সুবিধা করে আমি এইভাবেও লিখতে পারি যে এই দশমিকটাকে যদি 2 ঘর পেছনে নিয়ে যাই, শুধু 7.00 যদি করি,
তাহলে পরে দশমিককে দুঘর পিছিয়েছে মানে আরও দুটো শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 10⁻⁻8 হয়ে যাবে। কোনো সমস্যা বুঝতে? এবার দেখো তাহলে এইটা হয়ে গেল আমাদের সুবিধা করে নিলাম যে 7, তাহলে এখানে দশমিক আর দুটো শূন্য কেটে দিয়ে বলবা যে 7 × 10⁻⁻8 হয়ে গেল আমাদের এর মান। কোনো সমস্যা? 7 × 10⁻⁻8 কি করে বার করলাম বুঝতে পারছো তো? তাহলে এবার বসাও, আর এর মান কত দাদা? 26 ইন্টু এর মান কত দাদা? এর মান 7 × 10⁻⁻8, আর নিচে তোমার হচ্ছে এল এর মান 1 রয়েছে, এটা গুণ করলে পরে আমাদের রোধাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে 26-এর সাথে 7 গুণ করো, সঙ্গে সঙ্গে বলবা দাদা 6 7 42 2, 4 থাকলো, 14 আর 4 কত? 18 ইন্টু 10⁻⁻8, এটাই হয়ে গেল আমাদের কি? রোধাঙ্ক। এটাই হলো রোধাঙ্ক, বেরিয়ে গেল। এবার এই প্রশ্নটা দেখো পাঠ্য বইতে রয়েছে, সেখানে কিন্তু এই উত্তরটা নেই। সেখানে কোন উত্তর দেওয়া আছে? 182 দেওয়া নেই, সেখানে উত্তর দেওয়া আছে এরকম, দেখো যে 1.82 ইন্টু 10⁻⁻6 এটা দেওয়া আছে। এটা মানে এইটা দুটো সেম জিনিস, শুধু এখানে কি হয়েছে, এই দুটো শূন্য এদিক থেকে কমিয়ে -8-এর জায়গায় -6 করলাম, আর তাই এই যে বড় সংখ্যাটা 182 এর দুঘর আগে একটা দশমিক বসিয়ে দিলাম। এইগুলো তো তুমি অঙ্কে তো সাধারণত জানোই। তাহলে আমাদের সঠিক উত্তর 182 গুণ 10⁻⁸, এটাও আমাদের সঠিক। আর অথবা এর পরিবর্তে তুমি এটাও বলতে পারো যে 1.82 ইন্টু 10⁻⁻6, 8 নয় -6, দুটোই কিন্তু একই জিনিস। বুঝতে পারলে কোনো সমস্যা হলো? অঙ্কটা দারুণ অঙ্ক। চলো, এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব তারের রোধ হচ্ছে 4 ওহম। একই উপাদানের তৈরি হাফ দৈর্ঘ্য এবং দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি তারের রোধ কত হবে? দেখো রোধ কত হবে, আমাদের রোধ জানতে চাইছে। প্রশ্ন পড়ে আগে দেখবা কি কি আছে, বলবা রোধ জানতে চাইছে, তাই না? আর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য মানেই এল এর মান প্রথমে দেখো, তোমরা ওই মানে বীজগণিত বা বলো সেই অনুপাত সমানুপাতে অঙ্ক করার আগে করনি যে এ পাশে এ আর এ পাশে আমরা যদি বলি 2b, তাই না? তাহলে এ পাশে এর আগে কিছু নেই মানে 1 আছে, ঠিক সেই রকমই এল এর আগে কিছু নেই মানে 1 আছে, মানে এর আগে অ্যাম্পিয়ারের আগে কিছু নেই মানে 1 আছে, এরকম ধরে নিবা, খুব ভালো হবে তাহলে। হ্যাঁ, তাহলে এল সমান 1 আর এ অর্থাৎ ক্ষেত্রফল, অ্যাম্পিয়ার নয়, দেখেছো গোলমাল হয়ে যাচ্ছে, এটা ছোট হাতের এ হবে, ঠিক আছে? কারণ বড় হাতের এ মানে অনেকে অ্যাম্পিয়ারের সাথে গুলিয়ে ফেলবা। ছোট হাতের এ অর্থাৎ ক্ষেত্রফল হয়ে যাবে তোমার 1। আর ওহম তারের রোধ দিয়েছে কত? আচ্ছা, তারের রোধ প্রথমে 4 দিয়েছে না? প্রথমে 4 দিয়েছে, তাহলে আমাদের রোধাঙ্কটা বার করে নিতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা রোধাঙ্কটা বার করে নেব, তারপরের ক্ষেত্রে সেই রোধাঙ্ক দিয়ে পরের ক্ষেত্রে এত দৈর্ঘ্য এত ক্ষেত্রফল বিশিষ্ট সেই তারের আমাদের হচ্ছে রোধটা বার করে ফেলতে পারবো। তাহলে প্রথমে দেখো, তুমি হচ্ছে রোধাঙ্ক বার করো, বলবা রোধাঙ্ক সমান উপরে থাকে আর এর মান 4 ইন্টু আর ইন্টু এ 1 আর নিচে এলও 1, তাহলে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছ রোধাঙ্ক সমান 4। কোনো সমস্যা এইটুকু বুঝতে? তাহলে রোধাঙ্ক যদি 4 হয়ে যায়, রোধাঙ্ক তুমি 4 পেয়ে গেছো, রোধাঙ্ক এইটুকু দেখবা না, রোধাঙ্ক এটা আগেরটার জন্য রোধাঙ্ক 4 পেয়ে গেছো। এবার নতুন করে যে উপাদানটা মানে যে তারটা নেওয়া হয়েছে তার এল সমান কত? তার এল হলো হাফ, তার ক্ষেত্রফল হলো 2, তাই না? এ দেখো 2 এ মানে ক্ষেত্রফল, বুঝতে পারছো? আর তার যে রোধাঙ্ক তো আমরা 4 পেয়ে গেছি, আর এই যে মানে দ্বিতীয় যে পরের যে উপাদানটা সেই উপাদানের হচ্ছে আর আমাদের বার করতে হবে, বুঝতে পারছো? মানে একই উপাদান মানে ওই উপাদানের আর কি একই উপাদান, দ্বিতীয় উপাদান নয়, একই উপাদান বলেই কিন্তু রোধাঙ্ক সেম থাকবে, বুঝতে পারছো? শুধু তোমার হচ্ছে তারের মোটা মানে তারটা হচ্ছে কি মানে তোমার হচ্ছে ক্ষেত্রফলটা আর তোমার হচ্ছে দৈর্ঘ্যটা বাড়ানো হয়েছে আর কি, মোটা এবং ছোট তার নেওয়া হয়েছে এই আর কি। সঙ্গে সঙ্গে বলবা যে দাদা রোধাঙ্ক সমান উপরে থাকে তোমার আর এর আরটাই আমরা বার করব, অর্থাৎ রোধ বার করব। এর মান দেখতে পাচ্ছি এই যে 2 লিখে দিলাম, এল সমান হচ্ছে কত? হাফ। আর রোধাঙ্ক তো তুমি পেয়ে গেছো, 4 বার করে নিয়েছো,
4 বার করে নিয়েছো, কোনো সমস্যা বুঝতে? দেখো এই হাফটা উল্টে দাও, উল্টে দিলে 2/1 হচ্ছে। তাহলে এই 2 2 গুণিত 4, এই 4 4 কেটে গিয়ে শুধু তোমার রোধ সমান এপাশে কিছু নেই মানে 1 থাকছে। তাহলে 1 আমাদের সঠিক উত্তর হচ্ছে। রোধ কত পাচ্ছ? 1 ওহম। দেখো অঙ্কটা হয়তো আমি ঠিকঠাক লেখা মানে লিখে বোঝাতে পারলাম না। যদি বুঝতে না পারো আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে দেখো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় দেখো ওই যে তোমার রোধগুলো শ্রেণী সমবায়ে যদি যোগ করো, মানে ধরো একটা তুল্য রোধ পাও। দেখো 3খানা টুকরো টুকরো রোধ দিয়েছে। ধরো তোমাকে বলে দিল যে একটা পরিবাহীতে বা বর্তনীতে তোমাকে ধরো 5 ওহম, তারপরে 10 ওহম, তারপরে 20 ওহম, ঠিক আছে? এই রকম রোধ রয়েছে। তাহলে তুল্য রোধ কত? তুল্য রোধ বার করতে গেলেই বা বলতে পারো মোট রোধ বার করতে গেলেই তুমি বলবা যে মোট মোট রোধ মোট রোধ বার করতে গেলে তুমি বলবা, যদি এগুলো শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে সরাসরি যোগ করে দেবা। একদম সিম্পল ব্যাপার, সরাসরি যোগ করে দিবা। তাহলে মোট রোধ হয়ে যাবে তোমার মানে 10 20 মানে 30 আর 5 35 ওহম হলো মোট রোধ। কোনো সমস্যা? একই প্রশ্ন, একই জিনিস, মানে এই 3টে রোধই, এই 3টে রোধকে যদি তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকতে দেখো বা যুক্ত রাখো, তাহলে সেক্ষেত্রে মোট তোমার হচ্ছে যদি বলা হয় মোট রোধ কত, তাহলে সেই মোট রোধ 1/, হবে কিন্তু সবসময় মাথায় রাখবা 1/, মোট রোধ 1/, মোট রোধ সমান হয়ে যাবে সবগুলোকে কিসে নিবা? ওই তোমার হচ্ছে অনন্যক হিসাবে নিবা। 5-এর অনন্যক হলো 1/5, মানে মোদ্দা কথা 1/, হিসাবে নিবা, 1/, করে লিখবা, যোগ দিবা। 10কে 1/10 লিখবা। লেখাগুলো বসছে না কেন? 20কে 1/20 লিখবা, ব্যাস এইটুকুনা করবা। লসাগু করলে হচ্ছে 20 হচ্ছে, 4 যোগ এদিকে হচ্ছে তোমার 2 হচ্ছে, এদিকে 1 হচ্ছে। তাহলে 4 আর 2 6 আর 1 7, 4 আর 2 6 আর 1 7। তাহলে 1/, মোট রোধ, এটা হচ্ছে টোটাল বা টি লিখতে পারো, টোটাল রোধ সমান 7/20। তাহলে এটাকে উল্টে দিবা, এটা 1/, মোট রোধ কিন্তু, ঠিক আছে? তাহলে উল্টে দিলে পরে টোটাল রোধ তুমি পাবা 20/7, মানে 7 দিয়ে 20কে ভাগ করলে যেটা হবে সেটা। বুঝতে পারছো? চলো প্রশ্নের মাধ্যমে দেখো। 20 ওহম রোধ সম্পূর্ণ একটি বৈদ্যুতিক বাতি এবং একটি 4 ওহম রোধ সম্পূর্ণ পরিবাহী 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। তা বর্তনীর মোট রোধ আর বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই বৈদ্যুতিক বাতি আর ওই পরিবাহীর প্রান্তের বিভব পার্থক্য কত সেটা তোমাকে গণনা করতে বলেছে। তা প্রশ্ন পড়ে নেওয়া মাত্রই তুমি ভালো মতোই বুঝতে পারছো দাদা কি আছে এর মধ্যে, ভালো করে বুঝে পড়বে। বলছে 20 ওহম রোধ আছে একটা, যেটা বৈদ্যুতিক বাতির রোধ, আর একটা 4 ওহম রোধ রয়েছে যেটা পরিবাহীর রোধ। আর এই দুটোই তোমার এই 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। কোনটায়? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে ওই বর্তনী মানে পুরো পরিবাহী, মানে তোমার হচ্ছে বলবা যে পুরো পথ বা পুরো মানে রাস্তা আর কি বলতে পারো, সেই পুরো বর্তনীর যে রোধ, মোট রোধ কত? দেখো মোট রোধ যদি বার করতে হয় আর সেখানে যা কিছুই থাকুক না কেন সব যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে রোধগুলো সরাসরি যোগ করে দিবা। একটা 20 ওহম আর একটা 4 ওহম, 20 আর 4 24 ওহম। এই 24 ওহম হয়ে গেল বর্তনীর মোট রোধ। 1 নম্বর, অর্থাৎ এর অ্যান্সার তুমি পেয়ে গেলে। বিতে বলছে দেখো যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত? দেখো বর্তনী মানে পুরোটা, যার মধ্যে তোমার এই 20 ওহমও আছে, মানে 20 ওহম রোধও আছে, 4 ওহম রোধও আছে, মানে মোট রোধ তুমি বলবা মোট রোধই নিতে হবে। 20 বা 4 এদের মধ্যে কোনো একটা নিলে হবে না, কারণ পুরো বর্তনী তড়িৎ হচ্ছে প্রবাহ মাত্রা বার করতে বলেছে। তাহলে বলবা রোধ দাদা 24, তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যাম্পিয়ার আমাদের বার করতে বলেছে। আর যেখানে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত, অর্থাৎ ভির মান 6। তাহলে এই 3টে লেটার দেখা মাত্র কি তুমি কোনো সূত্র মাথায় আসছে না তোমার এই আই বাই করার জন্য? সঙ্গে বলবো দাদা আমরা পড়ে নিয়েছি ভি ইজ ইকাল টু আই আর, যেখানে ভি সমান 6, আই বার করব, আর সমান 24। দেখো 6 দিয়ে 24কে কাটলে 4 হয়, এপাশে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে আই সমান কি হবে? দেখো 1কে যদি 4 দিয়ে ভাগ করো বলবা 0.4
0.25 অ্যাম্পিয়ার। তাহলে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। সি নাম্বারের প্রশ্ন কি বলছে দেখো, বলছে বৈদ্যুতিক বাতি এবং পরিবাহীর প্রান্তের বিভব পার্থক্য কত, মানে ভি বার করতে বলেছে। কি বার করতে বলেছে? সি নাম্বারের প্রশ্নে আমাদের ভি বার করতে বলেছে দুটোরই। একটা হচ্ছে বৈদ্যুতিক বাতি, তাই প্রথমে যাই বৈদ্যুতিক বাতির ভি বার করো আগে। তাহলে বলো বৈদ্যুতিক বাতির রোধ কত? দেখো 20 ওহম রোধ সম্পূর্ণ একটি বৈদ্যুতিক বাতি, তাহলে বৈদ্যুতিক বাতির রোধ বলবা 20। কোনো সমস্যা বুঝতে? আর দেখো ভি আমাদের বার করতে হবে অ্যাম্পিয়ার, কিন্তু আমরা আগেই বার করে নিলাম যে পরিবাহীর ওই বর্তনীর মোট মানে তো বর্তনীতে যে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ অর্থাৎ অ্যাম্পিয়ার পুরো বর্তনীর কতবার বেরিয়েছে? 0.25 বেরিয়েছে। ব্যাস, তাহলে ভি বার করা আর এমন কি, বলবা ভি ইজিক্যাল টু আইআর। ভি বার করব, আই সমান হচ্ছে দাদা 0.25, আর এর মান হচ্ছে 20। একটু কাটাকাটি করতে হবে, তাহলে নিচে 4 দিয়ে 20 কাটলে 5 ভোল্ট। 5 ভোল্ট, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে ভোল্ট কত? বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে 5 ভোল্ট পেলাম। কোনো সমস্যা বুঝতে? আর এবার দেখো কেটে দিই, হ্যাঁ। পরিবাহীর ক্ষেত্রে তুমি বলবা দাদা পরিবাহীর ক্ষেত্রে, 1 মিনিট, দেখো পরিবাহীর ক্ষেত্রে রোধ কত? 4 ওহম। আর অ্যাম্পিয়ার তো একই থাকবে, অ্যাম্পিয়ার হচ্ছে 0.25 থাকবে। ভোল্ট বার করো, ভি ইজিক্যাল টু আইআর। ভি সমান বলবো দাদা ভি বার করব, আই সমান হচ্ছে 0.25, আর আর এর মান 4, তুললে পরে নিচে 100, দশমিক তুললে কাটলে 4 কেটে গেল, কিছুই থাকলো না, মানে ভি সমান 1 হলো। কোনো সমস্যা বুঝতে? দারুণ প্রশ্ন কিন্তু। চলো দেখো পরে প্রশ্ন, এগুলো সবই কিন্তু তোমাদের এনসিটি পাঠ্যকের প্রশ্ন, ঠিক আছে। বলছে R1, R2, R3 এই তিন রকমের 3টে রোধ রয়েছে। এই রোধকগুলোর মান দেওয়া হয়েছে যথাক্রমে 5 ওহম, 10 ওহম আর 30 ওহম, যাদেরকে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে। কিসে? ভালো করে বুঝবে, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় দুটো আলাদা। যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকতো, আর আমি যদি বলতাম এই 3 রকমের রোধ রয়েছে, এদের মোট রোধ কত, সঙ্গে সঙ্গে 5 আর 10 15, 15 আর 30 45, সঠিক উত্তর হয়ে যেত 45 ওহম মোট রোধ। কিন্তু এখানে তোমার দেখতে পাচ্ছ বলেছে সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে সমান্তরাল সমবায় থাকলে 1 মোট রোধ, টোটাল রোধ বার করতে গেলে আমাদেরকে সব 1 হিসাবে নিতে হবে। দেখো এখানে সির প্রশ্নটা আগে করে নিই, চলো। বলছে বর্তনীর মোট রোধের মান কত, তাহলে 1/5 যোগ 1/10 যোগ 1/30, লসাগু করো। বলবা হচ্ছে 30 হচ্ছে, ওপরে 6, ওপরে হচ্ছে 3, ওপরে হচ্ছে 1, 6 আর 3 9 10, মানে 10/30, তাহলে 1 টোটাল রোধ, বলবা উপরে 10 আর নিচে 30, কাটলে পরে হচ্ছে 1/3, তাহলে টোটাল রোধ সমান মোট রোধ সমান, বলবা উল্টে দাও, তাই না? এটাকে উল্টে দিলে মোট রোধ থাকছে শুধু, আর ওটাকে উল্টে দিলে 3 হয়ে যাচ্ছে। 3 ওহম হচ্ছে মোট রোধ। কোনো সমস্যা বুঝতে? তাহলে সির অ্যান্সার হলো 3 ওহম। চলো, বলছে প্রথমটা বলছে যে প্রতিটি রোধকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। দেখো তড়িৎ প্রবাহের মান যদি আমাদের বার করতে হয়, তড়িৎ প্রবাহ অর্থাৎ আয়ের মান বার করতে বলেছে, আয়ের মান আমরা বার করব। আর যেখানে প্রথম ক্ষেত্রে দেখো প্রত্যেকটার বলেছে, তাহলে প্রথম যে রোধটা রয়েছে, তাহলে প্রথম আর হলো 5, তাই না? তাহলে যেখানে ব্যাটারি তো একই হবে, মানে ব্যাটারি বলছি ভোল্টের ব্যাটারি আর কি, 12ই থাকবে। তাহলে বার করে ফেলো, সঙ্গে সঙ্গে বলবা ভি ইজিক্যাল টু আইআর। দেখো এগুলো নিজেরাই করতে পারবা, ইজি প্রশ্ন একদম। তাহলে এদিকে 12, এদিকে হচ্ছে আই বার করব, আর এদিকে আর এর মান হচ্ছে 5 দিয়ে 12কে কাটলে কত হয়? 5 দুগুণে 10 আর 4 5 20, মানে 2.4 অ্যাম্পিয়ার আই হলো প্রথমটার ক্ষেত্রে। 2 নম্বরটা একই রকমভাবে বার করবা, করো। দেখো ভি ইজিক্যাল টু আইআর, ভি মানে বলবা দাদা ভোল্ট তো একই হবে, 12ই হবে, আই বার করব দ্বিতীয়টার, আর দ্বিতীয়টার রোধ আছে 10, কত? 10 আছে। দেখো তাহলে এটা 1.2 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে দ্বিতীয়টার, বোঝা গেল? তৃতীয়টার ক্ষেত্রে বলো, তৃতীয়টার ক্ষেত্রেও তাই, ভি ইজিক্যাল টু আইআর, বলবা ভি সমান 12 আছে, আই বার করব, আর এর মান হচ্ছে 30 আছে,
তাহলে দেখো 3 দিয়ে কাটলে 3 10 30, 3 4 12, এটা কিন্তু 1 নয়, এটা আই, ঠিক আছে। তাহলে পয়েন্ট ফোর কি 0.4 অ্যাম্পিয়ার। তাহলে দেখো বোঝা গেল, এর নাম্বারটা করে ফেললে। সি নাম্বারটা আগেই বার করেছি। সি নাম্বারটা বলছে বর্তনীর মোট পরিবাহীর মান কত, মানে মোট পরিবাহী মানে কি বলো, তড়িৎ প্রবাহ আর কি। তড়িৎ প্রবাহ মানে ওই যে তোমার হচ্ছে অ্যাম্পিয়ার, মোট অ্যাম্পিয়ার কত দেখো, একটা রয়েছে 2.4, আর একটার কত পেয়েছিলাম, 2 নম্বরটার 1.2 পেয়েছিলাম, 2 নম্বরটা 1.2 পেয়েছিলাম, হ্যাঁ। আর 3 নাম্বারটার হচ্ছে 0.4 পেয়েছি। তাহলে যোগ করো, দেখো 2.4 আর এদিকে হচ্ছে তোমার 1.4, যদি যোগ করো কত হয়, 3.6 হচ্ছে, আর 0.4 যোগ করলে 3.6, মানে পুরো 4.0 হচ্ছে, 4.0 অ্যাম্পিয়ার, বা বলতে পারো শুধু 4 অ্যাম্পিয়ার। ওই তোমার বর্তনীর মোট তড়িৎ প্রবাহের মান হলো 4 অ্যাম্পিয়ার। দেখো এই 3টে প্রশ্নই কখনো দেবে না, যে কোনো একটা দেবে। আমি তো বই থেকে তুললাম, 3টে দেওয়া আছে, তাই 3টেই করিয়ে দিলাম। করো, দেখো এই প্রশ্নটা একদম সেম টু সেম প্রশ্ন। এই যে 1 2 3 4 5খানা মানে তোমার রোধ রয়েছে, আর এই 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে সময়ের সময় তোমার এই সমান্তরাল সমবায়ে যুক্ত মোট রোধ, আর এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মান, দুটোই বার করে আমাকে কমেন্ট করো। চলো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল দেখো, মাথায় রাখবে, বলছে যে যখন কোনো রোধকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন রোধকের ভেতরে তাপ উৎপন্ন হয়, আর ওই তাপ উৎপন্ন হওয়াকেই তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব বলে, এবং একে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রও বলা হয়। ভালো করে পড়ো, বোঝো, এটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছে যখন কোনো রোধকের মধ্যে দিয়ে তড়িৎ যাবে তখন ওই রোধকের ভেতরে তাপ উৎপন্ন হবে, হিট, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। আর এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এটা তোমার ওই তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে বলে তাপ উৎপন্ন হচ্ছে, আর এটাকে জুলের তাপীয় ফল সংক্রান্ত সূত্র বলে। বুঝতে পারছো? আর এই সূত্রটা মানে কার কার সাথে কি কি সম্পর্ক, বা এর বৈশিষ্ট্যগুলো কি, দেখো এই সূত্রানুযায়ী রোধকে উৎপন্ন যে তাপশক্তি, ওই রোধকের মধ্যে যে তাপশক্তি অর্থাৎ এইচ অর্থাৎ হিট যেটা উৎপন্ন হচ্ছে, সেই হিট অর্থাৎ এইচটা মাথায় রাখবে নির্দিষ্ট রোধের জন্য তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তড়িৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহকে বোঝানো হয় আই দিয়ে, অ্যাম্পিয়ার, তার বর্গ করবা, তার সঙ্গে সমানুপাতিক কি, ওই যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপটা, মানে রোধকের মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে সেইটা। সেই তাপ আবার কি বলছে দেখো, 2 নম্বর পয়েন্ট বলছে, এই 3টে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। বলছে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের জন্য প্রবাহিত রোধের সমানুপাতিক। ওই তাপটা আবার কি রোধ অর্থাৎ আর এর সাথেও সমানুপাতিক, আবার বলছে রোধের মধ্যে দিয়ে যে সময়ব্যাপী ধরে আর কি তড়িৎ প্রবাহিত হচ্ছে তারও সমানুপাতিক। ওই তাপটা আবার সময়েরও সমানুপাতিক। তাই এই 3টে এক জায়গায় করে তুমি এই সূত্রটা তৈরি করতে পারবা। ঠিক আছে, 3টে এক জায়গায় করে তুমি ভালো মতোই লিখবা যে ওই হিট, ওই রোধকের মধ্যে যে হিট অর্থাৎ যে তাপটা উৎপন্ন হলো, সেই তাপটা তোমার হচ্ছে অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, সাথে তোমার হচ্ছে রোধেরও সমানুপাতিক, সাথে সময়েরও সমানুপাতিক। এই হচ্ছে সূত্র। এটাও কিন্তু একটা সূত্র, এই সূত্রের উপরেও কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন আসে। মাথায় রাখবা যে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। কী বললাম? এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি, এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার মানে অ্যাম্পিয়ার স্কোয়ার আর টি। এবার দেখো এইখান থেকে এই সূত্রটা আসবে, আর এই সূত্রটাও কিন্তু কাজে লাগানো যাবে। এবার এই সূত্রটা কি করে আসছে, কোথা থেকে, ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো এই সূত্রটা তো তুমি মাথায় রাখলে, এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি। তার আই, এটাকে তুমি আর একটু ভাঙো, দেখো ভেঙে যদি সহজ করে লেখো, আই স্কোয়ারকে তুমি আই ইন্টু আই লিখলে, ইন্টু আর ইন্টু টি, মানে একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে আমরা লিখলাম। তাহলে এখান থেকে এটা তো পুরোটা এইচের সমান। তাহলে এখান থেকে আমরা এইটা কি করে পাই সেটা ভালো করে বোঝো। এই ভিটা কি করে পাবো, তুমি আমায় বলো ভি সমান কি।
ভি ইজ ইকাল টু আইআর, পড়েছো কি পড়নি বলো? ভি ইজ ইকাল টু আইআর, তাহলে এই যে আইআর, এই আইআরটার পরিবর্তে কি আমি ভি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে আর কি পড়ে থাকলো? আর আই পড়ে থাকলো, আর টি পড়ে থাকলো। তাহলে দেখো ওই এইচ সমান কিন্তু তুমি এইটাও বলতে পারো ভিআইটি। কি বললাম? এইচ সমান মানে ওই হিট অর্থাৎ তাপ, ওই তাপ সমান মানে রোধে উৎপন্ন তাপ সমান অ্যাম্পিয়ার স্কোয়ার আরটি, এটাও বলতে পারো। অথবা রোধে উৎপন্ন যে তাপটা অর্থাৎ এইচ সমান ভিআইটি, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, দুটো কাজে লাগবে, প্রশ্নের মাধ্যমে বুঝে নাও। দেখো বলছে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 100 জুল তাপশক্তি হয়, মানে রোধকটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? দাদা আমাদের কি জানতে চাইছে? প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারলাম বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কত, ভোল্ট, ভোল্ট, ভোল্ট জানতে চাইছে, তাই না? আর 4 ওহম রোধ, 4 ওহম রোধ মানে আর সমান আমরা বুঝেই গেছি 4 আছে। আর প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে টি সমান বুঝতেই পারছো পার সেকেন্ড অর্থাৎ 1, তাই না টির মান। আর 100 জুল তাপ উৎপন্ন হচ্ছে, 100 জুল অর্থাৎ হিট, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 100। ব্যাস অঙ্ক হয়ে গেল, ভি বার করে ফেলো। সঙ্গে সঙ্গে বলবা দাদা আমরা কি জানি? আমরা জানি যে এইচ, এইচ সমান সমান আমরা তো একটা পড়েছিলাম আই স্কোয়ার আর টি। এবার এইটাই কি আমাদের কাজে লাগবে? লাগবে না, কারণ আমাদের ভি বার করতে হচ্ছে ভোল্ট। আর এইটাকে আমরা ভেঙে কি করে যে তোমার ওই এই মানে ভিআইটি কি করে আসলো সেটা তো আমি তোমাকে দেখিয়েই দিলাম, ভিআইটি। তাহলে এইচ সমান 100, ভি বার করব, আই এর মান হচ্ছে, হ্যাঁ আই এর মান কত? আই অ্যাম্পিয়ার, কোথায় আছে অ্যাম্পিয়ার? বুঝতে হবে কিন্তু অ্যাম্পিয়ার কোথাও কি আছে? অ্যাম্পিয়ার নেই। চলো আগে অ্যাম্পিয়ার বার করে নিই। অ্যাম্পিয়ার যদি আমাদের বার করতেই হয় তাহলে, তাহলে অ্যাম্পিয়ার আমাদের বার করতে গেলে আমাদের কিন্তু এই রোধটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সূত্রটাই মানে ওই প্রথমটাই আর কি নিতে হবে, এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। কী জন্য নিলাম দেখো, আগে অ্যাম্পিয়ার বার করে নেব, তারপরে আমরা ভোল্টের দিকে যাব। দেখো এইচ এর মান হচ্ছে 100, আই এর মান কত সঙ্গে সঙ্গে বলবো দাদা? আই এর মানই তো আমরা বার করব, অর্থাৎ আই অর্থাৎ অ্যাম্পিয়ার। এটা কিন্তু এক নয় বস, লেখাগুলো বুঝবে। অ্যাম্পিয়ারের স্কোয়ার বার করব ইন্টু আর সমান, দেখো আমরা জেনেছি 4 আছে, টি সমান 1 আছে, বলো 4 দিয়ে 100কে কাটলে হয় 25, এটা সমানই আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার সমান যদি 25 হয়, আই সমান 5, আই সমান 5, আই সমান 5। আর একটা জিনিস আমরা পেয়ে গেলাম, কেটে দিলাম, হ্যাঁ বস এইটুকু কেটে দিই, নাই আমি লিখবো কোথায়? আই সমান কত পেলাম? 5। তাহলে এখানে নিচে লিখছি আই সমান পেলাম আমরা 5 পেয়ে গেছি। তাহলে আমাদের যদি এবার ভোল্ট বার করতে হয়, তাহলে এবার আমরা ওই যে এইচ সমান সমান ভিআইটি, বলো। তাহলে এইচ এর মান 100, ভি আমরা বার করব ইন্টু আই সমান আমরা 5 বার করে নিলাম, ইন্টু টি সমান আমরা জানি 1 দেওয়া আছে, 5 দিয়ে 100কে কাটলে 20 ভোল্ট হয়ে গেল সঠিক উত্তর। ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। কোনো সমস্যা বুঝতে? দেখো এখন তো তুমি হালকা করে বুঝে নাও, এরপরে তোমাদের যে এমসিকিউ করাবো, ঠিক আছে, সেই এমসিকিউ ভাবছি যে রিভিশনের মধ্যে আমি আবার আরেকবার এমসিকিউ করিয়ে দেবো। ঠিক আছে, এই রিভিশনের মাধ্যমে একবার করে বুঝিয়ে দিই, তারপরে হচ্ছে তোমার এমসিকিউ মানে বিশেষ করে নিউমেরিক্যালসগুলো করিয়ে দেবো। নবম শ্রেণীতে যেরকম করিয়েছিলাম না, সেরকমভাবে করিয়ে দেবো, চিন্তা করো না। তারপরে দেখো, আচ্ছা এখানে আর কিছু নেই, চলে আসো। দেখো কার্য করার হারকে ক্ষমতা বলে, তুমি তো আগাগোড়া জেনেই এসেছো যে কার্য করার হারকে ক্ষমতা বলে। দেখো একটি বর্তনীতে তড়িৎ শক্তি অপচয়ের বা ব্যয়ের হারকে প্রকাশ করে, মানে এটি কি করে? এটি হচ্ছে বর্তনীতে, বর্তনী মানে তো বুঝেই গেছো যে পথে তড়িৎ যাওয়া আসা করছে, তাই না? সেই পথ বা রাস্তা যাকে বর্তনী বলে, ওই বর্তনীতে তড়িৎ শক্তির অপচয়ের বা ব্যয়ের হারকে প্রকাশ করে। এটিকে বৈদ্যুতিক ক্ষমতাও বলা হয়। দেখো এমনি ক্ষমতা কিন্তু আলাদা, এটা কিন্তু বৈদ্যুতিক ক্ষমতা। এই বৈদ্যুতিক ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, কি দিয়ে? পি দিয়ে লেখা হয়। এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। দেখো এখান থেকে সূত্র একটা চলে আসছে, কি আসছে? পি ইজ ইকাল টু ভিআই, পি ইজ ইকাল টু ভিআই, মাথায় রাখবে পি ইজ ইকাল টু ভিআই। বলো আর একবার, পি ইজ ইকাল টু ভিআই, পি ইজ ইকাল টু ভিআই। পি মানে ক্ষমতা, ক্ষমতা সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, মাথায় রাখবা ক্ষমতা সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। মানে কি বলবো, খুব ঠান্ডা লেগেছে তো, একটু কষ্ট করে বুঝে নিবা।
দেখো ক্ষমতা হচ্ছে বৈদ্যুতিক আচ্ছা হ্যাঁ, বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? আর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, যাকে পি দিয়ে বোঝানো হয় আর কি। আর তড়িৎ প্রবাহের একক জেনেই গেছো অ্যাম্পিয়ার, এ অথবা আই। আর রোধের একক ওহম, যাকে আর দিয়ে বোঝানো হয়। এবার দেখো একটা জিনিস তুমি মাথায় রাখবা, এই সূত্রটা, বাকি দুটো অটোমেটিক্যালি চলে আসবে। দেখো ভালো করে আমি একটু নিচে এই জায়গাটায় দেখিয়ে দিই। আমরা কি দেখলাম, কি মুখস্থ রাখলাম, পি ইজিক্যাল টু ভিআই, পি ইজিক্যাল টু ভিআই, ভি আমরা পড়ে নিয়েছি ভি ইজিক্যাল টু আইআর, একটা পড়েছিলাম ভি ইজিক্যাল টু আইআর, আর একটা আমরা জানতে পারছি পি ইজিক্যাল টু ভিআই, পি ইজিক্যাল টু ভিআই, পি ইজিক্যাল টু ভিআই, ক্ষমতা সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। দেখো এখান থেকে এই সূত্রটা কি করে আসে, পি ইজিক্যাল টু, পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর কি করে আসে? দেখো ভি মানে কি আগে তাই বলো তো বস? তুমি বলবা ভোল্ট, ভোল্ট সমান অ্যাম্পিয়ার ইন্টু রোধ, অর্থাৎ এই ভিকে, ভি সমান যদি আইআর হয় তাহলে ভির জায়গায় কি আমি আইআর লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। ইন্টু তারপরে এই আইটা রয়েছে, আই লিখলাম, এটা সমানই পি। দেখো এখান থেকেই সরাসরি পি সমান দেখো দুখানা আই, তাই আই স্কোয়ার আর চলে আসলো। 2 নম্বরটা পেলাম। পেলাম 3 নাম্বারটা দেখো, ভি স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর কি করে আসে? আচ্ছা দাদা, ভি স্কোয়ার বা মানে ভি স্কোয়ার বাই আরটা আমাদের যদি আনতেই হয়, তাহলে তাহলে দেখো, দেখো ভি সমান কি দাদা? ভি সমান হচ্ছে, ভি সমান হচ্ছে আইআর, তাহলে ভি স্কোয়ার, দেখো আমি এটা লিখে নিই, তুমি বুঝতে পারবা ভালো মতোই যে ভি স্কোয়ার বাই আর, এটা আর এটা আর এটা, এই তিনটে কি একই জিনিস? কি করে বুঝবো? আমি বলবো একই জিনিস, কারণ এটা থেকে যদি আমরা এটাই যেতে পারি তাহলে এটা থেকেও এটাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখো ভি স্কোয়ার, ভি মানে তো আইআর, তাহলে ভি স্কোয়ার মানে, দেখো ভি স্কোয়ার মানে ভি ইন্টু ভি লিখতে পারি, আর ভি ইন্টু ভি মানে আইআর ইন্টু আইআর লিখতে পারি, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। নিচে আর, দেখো একখানা আর কেটে গেল, তাহলে এখানে থাকলো আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর, আর আই স্কোয়ার আর মানেই কিন্তু পি অর্থাৎ ক্ষমতা, আর ওটা থেকে কিন্তু আগেরটাও যাওয়া যায়। তাহলে তিনটে কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। শুধু তিনটে তিন রকম দিয়েছে কেন? কারণ কাজে লাগবে। কোনো প্রশ্নে তোমার ক্ষমতা থাকবে, অ্যাম্পিয়ার থাকবে, ভোল্ট বার করতে বলবে, তাহলে এই সূত্র দিয়েই তুমি সরাসরি বার করে ফেলতে পারবা। কোনো প্রশ্নে ধরো তোমার হচ্ছে তোমার ক্ষমতা বার করতে বললো, ধরো তোমার হচ্ছে ভোল্ট দিল, আর তোমার হচ্ছে অ্যাম্পিয়ার না দিয়ে তোমাকে রোধ দিয়ে দিল, তাহলে কিন্তু বাস তোমার মানে 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 কোনো একটা প্রশ্ন ধরো ভোল্ট দিল, রোধ দিল, ক্ষমতা বার করতে পারলো, তখন কিন্তু এইটা কাজে লাগাতে হবে। বুঝতে পারলে? আর কোনো প্রশ্নে ধরো তোমার হচ্ছে অ্যাম্পিয়ার দিল আর রোধ দিল, তোমাকে ক্ষমতা বার করতে হবে, তখন কিন্তু এইটা কাজে লাগাবে। আর কোনো প্রশ্নে ধরো তোমাকে ভোল্ট দিল, অ্যাম্পিয়ার দিল, ক্ষমতা বার করতে বলো, তখন তুমি এইটা কাজে লাগাবা, তাতেই হবে। কোনো সমস্যা? বুঝতে পারলে? প্রশ্ন দেখো, একটি বৈদ্যুতিক ইস্ত্রি সর্বোচ্চ হারে তাপ উৎপন্ন করলে ব্যয়িত শক্তির হার 840 ওয়াট হয় এবং সর্বনিম্ন হারে তাপ উৎপাদন করলে ওই হার হয়ে যায় 360 ওয়াট। তা বলছে উৎসের বিভবের মান যদি তোমার এই 220 ভোল্ট হয়, তাহলে প্রতি ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং রোধের মান কত? দেখো তোমাদের এনসিইআরটির পাঠ্য বই খুলে দেখো, সেখানে এই প্রশ্নটা রয়েছে। তাহলে প্রশ্ন পড়ে নেওয়া মাত্রই তুমি বুঝতে পারছো যে দাদা আমাদের দুটো জিনিস জানতে চাইছে, এক বলছে যে তড়িৎ প্রবাহ বার করতে, আর বলছে রোধ বার করতে, মানে আই এর মান বার করতে বলছে আর আর এর মান বার করতে বলছে। কিন্তু এখানে দেখো মানে দুবার করে বেরোবে, কেন দুবার করে বেরোবে প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে। বলছে যে যখন ওই বৈদ্যুতিক ইস্ত্রিটা সর্বোচ্চ হারে তাপ উৎপাদন করছিল, তখন এই শক্তির হারটা ব্যয় হচ্ছিল, মানে এই ক্ষমতা সেখানে লাগছিল, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ আয়ের মান কি ছিল? আর যখন সর্বনিম্ন হারে তাপ উৎপন্ন করছিল এই হারে, মানে এই ক্ষমতার সাথে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি ছিল? আবার বলছে যখন সর্বোচ্চ হারে তাপ উৎপন্ন করছিল সেক্ষেত্রে রোধ কি ছিল, আর সর্বনিম্ন হারে যখন তাপ উৎপন্ন করছিল সেক্ষেত্রে রোধ কি ছিল। দেখো এক প্রশ্নের মধ্যে 4টে উত্তর তোমাকে জানতে চাইছে। আর মানে এনসিইআরটির অঙ্কগুলো কিন্তু পাঠ্য বইয়ের অঙ্ক এইরকমই দেওয়া, মানে 2-3টে প্রশ্ন দিয়ে মানে সব মানে ওরা সেরে দেয়। বুঝতে পারছো? আর তোমার পরীক্ষায় কিন্তু এত বড় প্রশ্ন আসবে না, একটা কিছু জানতে চাইবে, হয়তো প্রশ্নটা এমন দিতে পারে যে একটি বৈদ্যুতিক ইস্ত্রি সর্বোচ্চ হারে তাপ উৎপন্ন করতে তোমার 840 ওয়াট
মানে শক্তির হার ব্যয়িত হয়। আর যদি বিভবের মান যদি 220 ভোল্ট থাকে তাহলে তড়িৎ প্রবাহ কত? বুঝতে পারছো? সিঙ্গেল একটা প্রশ্ন জানতে হবে। তা চলো আমরা পুরো 4টে উত্তরই বার করব। প্রথমত আমরা প্রশ্ন পড়ে নিয়েছি। আমরা প্রথমত তড়িৎ প্রবাহ বার করব, অর্থাৎ I এর মানটা বার করব। দেখি সর্বোচ্চ হারে যখন তাপ উৎপন্ন হচ্ছিল সেক্ষেত্রে তোমার এই 840 ওয়াট এই শক্তির হার মানে এই ক্ষমতা ব্যয় হচ্ছিল। দাদা এই ওয়াট দেখা মাত্র আমরা কিন্তু বুঝে গেছি এটা পি এর মান, কারণ পি অর্থাৎ ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অর্থাৎ 840টা হলো পি এর মান। আই এর মানটা আমাদের জানতে চাইছে, আর দেখো আর ভোল্ট একটা দিয়েই দিয়েছে ওরা, যে ভি এর মান দিয়েছে 220 ভোল্ট। এবার তুমি আমায় বলো এই ওপরে যে তুমি 3টে সূত্র যে তুমি পড়লে, মানে একই জিনিস 3ভাবে লেখা যায়, সেইটা থেকে কি তুমি এই 3টে বর্ণ মানে 3টে লেটার দিয়ে কি তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা না? অবশ্যই পারবা। প্রথমটাই নিয়ে আসো, পি ইজ ইকাল টু ভিআই, তাই না বস? পি সমান তুমি জানতেই পারছো 840 দাদা, আর ভি সমান 220 ভোল্ট। আয়ের মানটা আমরা খুব সহজেই বার করে ফেলবো। 0 0 ঝেড়ে দিলা, 2 দিয়ে কাটলে এদিকে 11, 2 দিয়ে কাটলে এদিকে হচ্ছে কত? 42 হচ্ছে। এবারে 11 দিয়ে যদি তুমি 42কে ভাগ করো তোমার সঠিক উত্তর চলে আসবে। সঙ্গে সঙ্গে বলবা দাদা 3 11 ওই হয়ে যাচ্ছে 33, থাকছে তোমার কত বলো? 9 দশমিকের জন্য 0 নিলে 8 11 88, অর্থাৎ 3.8 অ্যাম্পিয়ার। প্রথম ওই বৈদ্যুতিক ইস্ত্রিটা সর্বোচ্চ হারে যখন তাপ উৎপন্ন করছিল তখন তার তড়িৎ প্রবাহটা ছিল 3.8 অ্যাম্পিয়ার। একটা উত্তর আমরা পেয়ে গেছি। বোঝা গেল? বোঝাতে পারলাম কি তোমায়? চলো ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? তারপরের ক্ষেত্রে দেখো, পরের ক্ষেত্রে বললো যখন সর্বনিম্ন হারে তাপ উৎপন্ন হচ্ছিল সেক্ষেত্রের আয়ের মানটা বার করো। আর তখন যে তোমার হচ্ছে মানে পাওয়ার বলছি কেন মানে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা কি? ক্ষমতাটা কমে 360 হয়ে গেছিল, তাই না? আর ভি তো তোমার 220 আছে, 200, তাহলে ওই কোন সূত্র অ্যাপ্লাই করবো? পি ইজ ইকাল টু ভিআই। সঙ্গে সঙ্গে পি সমান হচ্ছে 360 দাদা, ভির মান হচ্ছে 220 ইন্টু আইটা বার করব। একটু কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে হচ্ছে 18, তার মানে 11 দিয়ে যদি তুমি 18কে ভাগ করো বলবো 11কে 11, থাকছে দাদা 7 দশমিকের জন্য 0 নিলাম, 6 11 66, অর্থাৎ 1.6 অ্যাম্পিয়ার। তাহলে যখন সর্বনিম্ন হারে তাপ উৎপন্ন হচ্ছিল 360 ওয়াটে তখন তার তড়িৎ প্রবাহ লাগছিল 1.6 অ্যাম্পিয়ার। বুঝতে কোনো সমস্যা? তাহলে দু ক্ষেত্রেই সর্বোচ্চ হারে সর্বনিম্ন হারে দুই ক্ষেত্রেরই আমরা তড়িৎ প্রবাহ বার করে ফেলেছি। একটা তোমার বেরোলো কত? 3.8 না কত যেন বেরিয়েছিল, আর একটা 1.6, ঠিক আছে? একটু মুছে দিচ্ছি, একটু ওয়েট করতেই হবে। আচ্ছা এবার আমরা কেটেই দিই, বলো। এবার আমরা রোধটা বার করব। রোধ মানে কি দাদা? আর রোধ মানেই আর এর মানটা আমরা বার করব। তাহলে আগে দেখি সর্বোচ্চ হারে কি কি ছিল দাদা। সর্বোচ্চ হারে তোমার ওই পি এর মান ছিল 840, আর সর্বোচ্চ হারে ভোল্ট তো একই থাকবে, ভি সমান ওই 220 হবে, তাই না? তাহলে এই তিনটে বর্ণ বা মানে 3টে লেটার দিয়ে তুমি কি এখান থেকে এই 3টে সূত্রের মধ্যে কোনো একটা কি তোমার মাথায় আসছে? বলো এমন কোনটা নিবা, এমন কোন পি অর্থাৎ এমন কোন ক্ষমতায় নিবা যেখানে ভি আর থাকে। সঙ্গে সঙ্গে বলবা দেখো ওই যে বলবা যে ভি স্কোয়ার বাই আর, তাই না বাস? ভি স্কোয়ার বাই আর, এই যে 3 নাম্বার যেটা, এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি বার করে ফেলতে পারবা। যেখানে আমি একটু কেটে দিই, হ্যাঁ, নাহলে ধরাতে পারবো না। যেখানে পি সমান বলবা সূত্রটা কি? পি সমান ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তাহলে পি সমান বলবা 840 সমান ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে 220 ইন্টু 220, ভি স্কোয়ার যেহেতু বলেছে, তাই না? আর নিচে হচ্ছে তোমার 8টা আমরা বার করবো। দেখো এই 0 0 ঝেড়ে দিলা, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে হয় তোমার 42, আর হচ্ছে 2 দিয়ে কাটলে 110 এদিকে, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 21 হচ্ছে এপাশে, তাই না? তাহলে দেখো এপাশে গুণ করো, 11 আর 110 গুণ করলে বলবো 11 121, 11 11 121, আর একটা 0 নিচে আর রয়েছে, আর নিচে এদিকে 21 রয়েছে। তাহলে 21-এর নিচে কিছু না, মানে 1 আছে। জানোই তো অঙ্ক করার সময় বজ্র গুণন করলে বলবা 21 আর সমান 1210। তাহলে আর সমান বেরিয়ে যাবে দাদা ওই 21 দিয়ে 1210কে ভাগ করবা, সঠিক উত্তর চলে আসবে। এই ভাগটুকু না তো করতেই পারবা, করে কমেন্ট করবা। আমি এখানে ধরাতে পারলাম না বলে আর করলাম না। চলো
পরের ক্ষেত্রে দেখি যে সর্বনিম্ন হারে তোমার হচ্ছে রোধের মানটা কি ছিল। সঙ্গে সঙ্গে বলবা সর্বনিম্ন হারে আমরা দেখতে পেয়েছিলাম তখন যে পি অর্থাৎ যে তোমার পাওয়ার অর্থাৎ ক্ষমতা লাগছিল সেটা হচ্ছে 360 ছিল। আর এর মানটা বার করব। আর আমাদের ভি তো দেখতেই পাচ্ছি, ভি আছে 220 ভোল্ট। সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিবা যে পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর। ভি মানে হচ্ছে 220 ইন্টু 220 বাই আরটা বার করবো, আর পির মান হচ্ছে 360। এখানেই লিখে দিচ্ছে একবারে, হ্যাঁ 360। শূন্য শূন্য ঝেড়ে দিলা, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে পরে 9, আর 2 দিয়ে এটাকে কাটলে 110। তাহলে এটা তো গুণ করেই দেখলাম যে 1210 হচ্ছে নিচে আর এই পাশে 9। বজ্র গুণন করলে ঠিক একই রকম, 9 আর সমান 1210। তাহলে আর সমান বেরিয়ে যাবে 9 দিয়ে 1210কে ভাগ করবা, সঠিক উত্তর আসতে বাধ্য। বুঝতে পারলে কোনো সমস্যা হলো? চলো পরে প্রশ্ন দেখো। বলছে একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত। তা বলছে তড়িৎ প্রবাহ যদি এত অ্যাম্পিয়ার হয় তাহলে বৈদ্যুতিক বাতির ক্ষমতা কত? একদম পাতি একটা ইজি প্রশ্ন পড়া মাত্রই তুমি ধরে নিয়েছো যে তুমি ভালো মতো বুঝে গেছো যে এখানে বাতি তোমার এই 220 ভোল্ট ভির মান দেওয়া আছে 220, কোনো কথা হবে না। তড়িৎ প্রবাহ মানেই অ্যাম্পিয়ার, যেটা অবশ্য সংখ্যার সাথে লেখাও আছে যে 0.50 অ্যাম্পিয়ার। আর আমাদের ক্ষমতা অর্থাৎ পি বার করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি তো সূত্র বুঝেই গেছো কোনটা তাহলে অ্যাপ্লাই করবা। এক মিনিট, তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে পি ইজ ইকাল টু ভিআই। পি সমান বার করবা, ভি সমান হচ্ছে তোমার দেওয়া আছে 220, আই এর মান হচ্ছে 0.50, পয়েন্ট তুললে নিচে 100, দুটো শূন্য 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 ঝেড়ে দিলা, 5 দিয়ে যদি তুমি 5 দিয়ে 22কে গুণ করলে কত 110, তাই না? 110 হয়। আর 110 কি ডব্লু হবে মানে ওয়াট, অর্থাৎ পির মান হয়ে গেল 110 ওয়াট। কোনো সমস্যা বুঝতে? চলো পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন কিন্তু এটা ভালো করে বুঝবে। বলছে 400 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটরের প্রতিদিন 8 ঘন্টা চলে। প্রতি কিলো ওয়াটে 3 টাকা। দেখো এটা কি লেখা, ভালো করে এক একটা জিনিস বুঝবা। কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার আমরা জানি 1 কিলো ওয়াট আওয়ার সমান 1 ইউনিট বলা হয়। ঠিক আছে, 1 ইউনিট আমরা বই নাই তোর কয় ইউনিট কারেন্ট পড়েছে, ধরো কেউ বলো 5 ইউনিট 10 ইউনিট কারেন্ট পড়েছে। ওই 1 ইউনিট কারেন্ট পড়েছে মানে 1 ইউনিট কারেন্ট পড়া মানে তুমি বলবা যে 1 কিলো ওয়াট আওয়ার তোমার হচ্ছে কারেন্ট পড়েছে আর কি। বিষয়টা বুঝতে পারছো? মানে একই জিনিস দুটো, 1 কিলো ওয়াট আওয়ারও যা ওই তোমার হচ্ছে 1 ইউনিটও তাই। ওই দেখো না, ওই যে কোনো বাড়ি অনুষ্ঠান হলে পরে মানে কয় কিলো কারেন্ট ভাঙিয়েছিস বা করেছিস সাপ্লাই গিয়ে, যাই হোক জানোই তো, সেইটাই আর কি। শুধু তুমি মাথায় রাখবা 1 কিলো ওয়াট আওয়ার সমান 1 ইউনিট। ঠিক আছে, সিম্পল ব্যাপার। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা পড়লাম, কি পড়লাম যে প্রতি কিলো ওয়াট আওয়ারে 3 টাকা হিসাবে যদি এত টাকা হিসাবে ওই তড়িৎ যন্ত্রটি 30 দিন চললে যে শক্তি খরচ হবে তার মূল্য কত, মানে কত টাকা লাগবে। দাদা প্রশ্ন পড়ে নিয়েছি, বা শুরু করব কোথা থেকে? ভালো প্রশ্ন, বুঝবা। প্রথমত আমরা দেখতে পাচ্ছি 400 ওয়াট। দাদা ওয়াট অর্থাৎ ওয়াট কিসের একক? ক্ষমতার একক, মানে পি সমান 400। এটা তো বুঝতে পারছো, পি সমান 400। এবার প্রতিদিন 8 ঘন্টা করে, দেখো আমি তোমাকে আগে সূত্রটা বলে দিই। সূত্র মানে কি, সরাসরি একটা সহজ জিনিস মাথায় রাখবা যে বৈদ্যুতিক শক্তি সমান কি, বৈদ্যুতিক লেখো, হ্যাঁ বৈদ্যুতিক শক্তি সমান সমান মাথায় রাখবা যে ক্ষমতা ইন্টু সময়। কি বললাম? এই জিনিসটা মাথায় রাখবা যে বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়। আমি সবার শেষে সব সূত্রগুলো আরেকবার করে বলে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে বলো, বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়, বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়, বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখলাম বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়। এবার সময়টা তুমি ভালো করে বুঝবে, বুঝে বার করবা। দেখো প্রতিদিন যদি 8 ঘন্টা করে চলে বস, তাহলে 30 দিনে মোটমাট কত ঘন্টা চলেছে? সঙ্গে সঙ্গে বলবা দাদা প্রতিদিন 8 ঘন্টা করে চললে পরে 3 8 24, মানে ওই 240 ঘন্টা। এটা কি 240 ঘন্টা চলেছে। তাহলে আমরা
তাহলে আমি যদি তোমাকে বলি বলো তো কত বৈদ্যুতিক শক্তি লেগেছে, তুমি বলবা বৈদ্যুতিক শক্তি বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা, অর্থাৎ পি, কত দেওয়া আছে 400, ক্ষমতা ইন্টু মোট সময়, তাহলে এখানে 30 দিনে 8 ঘন্টা করে চললে 240 ঘন্টা, 240 ঘন্টা চলেছে। তাহলে সঙ্গে সঙ্গে মোট শক্তি তুমি পেয়ে যাচ্ছ, মানে মোট বৈদ্যুতিক শক্তি বলবা কত, গুণ করো 4 24 96, আর কখানা শূন্য, 3খানা শূন্য থেকে যাচ্ছে। এটা কি বলো, এটা কি এই 96,000 ওয়াট, 96,000 ওয়াট ঘন্টা, 96,000, দেখো 400টা কি ছিল, ওয়াট ছিল, 224টা কি ছিল, ঘন্টা ছিল, সংখ্যায় গুণ করে 96,000 আসলো, আর ওয়াট আর ঘন্টা গুণ করে ওয়াট আওয়ার আসলো, এখনো কিন্তু কিলো ওয়াট আওয়ার আসেনি, বুঝবা কিন্তু। আর আমরা জানি 1 কিলো ওয়াট আওয়ারে 3 টাকা করে খরচ হচ্ছে, 1 কিলো ওয়াট মানে 1 ইউনিট, 1 ইউনিটে 3 টাকা করে খরচ হচ্ছে। তাহলে এই যে 96,000 ওয়াট আওয়ার, এটাকে আমাদের কিলো ওয়াট আওয়ারে পরিণত করতে হবে। তাহলে কিলো ওয়াট আওয়ারে পরিণত করতে গেলে 1000 দিয়ে আমাদের ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করা মানে 3টে শূন্য শূন্য ঝেড়ে দিলে তুমি এবার লিখবা যে 96 কিলো, শব্দটা এবার বসাতে পারো, কিলো ওয়াট ঘন্টা। তার মানে এবার বুঝে গেছো যে এত কিলো ওয়াট ঘন্টাও যা, ওই 96 ইউনিটও তাই, বিষয়টা বোঝা গেল। তাহলে এত, যেখানে তোমার 1 কিলোওয়াটে যদি 3 টাকা খরচ হচ্ছিল, তাহলে এততে কত, জাস্ট 3 দিয়ে গুণ করে বলবা 3 6 18 8, 3 রং 27 আর 28, অর্থাৎ 288 টাকা খরচ হয়েছে। কত মূল্য লেগেছে তার, 288 টাকা লেগেছে। বুঝতে পারলে কি, দারুণ প্রশ্ন ছিল। চলো এবার আর কিছু নেই, আর কয়েকটা মানে লাইন আছে, পড়ে নাও। যে বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক টোস্টার, বৈদ্যুতিক চুল্লি, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক হিটার, এগুলো সবই জুলের তাপীয় ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত। কিসের উপর, জুলের তাপীয় ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত, নামগুলো মাথায় রাখবা। বলো টাংস্টেনের গলনাঙ্ক কত, দেখবা পাঠ্য বইতে দেওয়া আছে, দারুণ গুরুত্বপূর্ণ, 3380 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখবে টাংস্টেনের গলনাঙ্ক 3380 ডিগ্রি সেলসিয়াস। দেখো বাল্বের ভেতরে নিষ্ক্রিয় নাইট্রোজেন আর আর্গন গ্যাস থাকে, ঠিক আছে। যন্ত্রের সঙ্গে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে রাখা হয়, মাথায় রাখবা, কোনো যন্ত্রের সঙ্গে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে রাখা হয়। দেখো ফিউজ তার তোমার ওই অ্যালুমিনিয়াম, কপার, লোহা, তারপরে তোমার লেড মানে সীসা, এই সব দিয়ে আর কি তৈরি হয় ফিউজ তার, কেমন। আচ্ছা দেখো ফিউজ তার সাধারণত পার্সেলিন বা সমজাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলকের মধ্যে থাকে, যেমন ওই তোমার বলতে পারো যেমন তুমি ওই দেখো না চীনামাটির যে খোল, ঠিক আছে, বা পার্সেলিন বা সমজাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলকের মধ্যে কিন্তু ফিউজ তারগুলো থাকে। দেখো বাড়িতে ব্যবহৃত ফিউজ তারের রেটিং তোমার এটা মাথায় রাখবা, 1 অ্যাম্পিয়ার, না হলে 2, না হলে 3, না হলে 5, না হলে 10, ঠিক আছে, বাড়িতে ব্যবহৃত ফিউজ তারের রেটিং। আচ্ছা দেখো এই যেটা আমরা একটু আগে দেখলাম, 1 কিলো ওয়াট সমান 1000 ওয়াট, আর 1 কিলো ওয়াট আওয়ার সমান যদি জুলে প্রকাশ করতে হয়, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, মাথায় রাখবা। দেখো বৈদ্যুতিক শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়, যেটা দিয়ে আগের প্রশ্নটা আমরা করলাম। আর বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক, দেখো বাণিজ্যিক একক কি, ওই কিলো ওয়াট আওয়ার, যাকে ইউনিটও বলা হয়, ঠিক আছে, 1 কিলো ওয়াট আওয়ার মানেই 1 ইউনিট। বুঝতে কোনো সমস্যা হলো কি? চলো এবার তোমাদের পরের অধ্যায়ে যাওয়ার আগে আমি সূত্রগুলো আরেকবার বলছি, মানে এই যে তড়িৎ যে অধ্যায়টা আমরা পড়লাম, সেই তড়িতের একদম সমস্ত যে সূত্রগুলো এক জায়গায় খাতায় লিখে নাও, লিখে মাথায় রাখো। প্রথমেই চলে আসি এক এক করে লিখবা, আমি এক এক করে বলবো, হ্যাঁ। I is equal to Q by T, হ্যাঁ I is equal to Q by T। I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, কিউ মানে হচ্ছে কুলম্ব, টি মানে সময়, বোঝা গেল। I is equal to কিউ বাই টি। তারপর লেখো ভি ইজ ইকাল টু ডব্লু বাই কিউ। ভি মানে ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্য, ডব্লু মানে হচ্ছে তোমার ওয়ার্ক মানে কৃত কার্য, আর কিউ মানে হচ্ছে কুলম্ব মানে তড়িৎ আধান, গেল। তারপরে ভি ইজ ইকাল টু আই আর, ভি মানে তো ভোল্ট, আইতে অ্যাম্পিয়ার, আর এ মানে রোধ, ঠিক আছে, ভি ইজ ইকাল টু আই আর। তারপরে চলো আচ্ছা তারপরে হ্যাঁ রোধাঙ্কটাও মাথায় রাখবা, রোধাঙ্ক সমান সমান কি, রোধ ইন্টু ক্ষেত্রফল, আর নিচে বাই দিয়ে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, এটা হচ্ছে রোধাঙ্ক। বলো রোধাঙ্ক সমান সমান রোধ ইন্টু ক্ষেত্রফল আর নিচে দৈর্ঘ্য, গেল। তারপরে তারপরে আর কি ছিল, তারপরে ওই হিট, হ্যাঁ
মাথায় রাখবা হিট তাপ, হিট সমান সমান, ঠিক আছে, তাপ সমান সমান আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এটাকে ঘুরিয়ে বস এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায় যে এইচ সমান সমান, এইচ সমান সমান ভিআইটি। কী করে বার করলাম দেখো, দেখো এইটাকে তুমি যদি বিশ্লেষণ করে লেখো, আই স্কোয়ারকে আই ইন্টু আই লিখতে পারো, ইন্টু আর ইন্টু টি। তাহলে আই আর মানে কি আমরা পড়ে নিয়েছিলাম ভি ইজিক্যাল টু আই আর। তাহলে এই আই আর এর পরিবর্তে আমি ভি লিখলাম, একটা আই থাকলো, একটা আই লিখলাম, টি থাকলো, টি লিখলাম। বোঝা গেল? ওই জন্য আমরা দাদা এইচ সমান সমান আই স্কোয়ার আর টি লিখতে পারি, অথবা এইচ সমান সমান ভি আই টি। দুটোই মাথায় রাখবা, দুটোই কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে ওই যে শ্রেণী সমবায়, কি বলছি, শ্রেণী, শ্রেণী সমবায়ে যুক্ত যে সমস্ত রোধগুলো, ধরো তিনখানা রোধ, একটা হচ্ছে আর1, একটা আর2, একটা আর3, এই তিনটে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে মোট তুল্য রোধ কি হবে, টোটাল রোধ, মোট রোধ সমান বলবা সিম্পল যোগ করে দিবা আর1 যোগ আর2 যোগ আর3 গেল। তারপরে দাদা সমান্তরালে আসি, 1 মিনিট দেখো, তোমার হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল, যদি সমান্তরাল সমবায়ে যদি কোনো রোধ যুক্ত থাকে, ধরো আর1, আর2, আর3, এই তিনটে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে পরে মোট তুল্য রোধ হবে 1/RT। RT মানে কি বলতো, মোট রোধ, এটা হচ্ছে মোট রোধ। এটা সমান সব 1/, হিসাবে লিখবা 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। তারপরে মানে তোমার লসাগু ফসাগু করে যা করবা, লাস্টে গিয়ে দেখবা 1/RT সমান একটা কিছু আসবে, ধরো 1/, ধরো সংখ্যা তুমি কিছু করে 30 ফিরিশ আসলো, তাহলে এটাকে উল্টে দিবা, আরটি সমান সমান এটাকে উল্টে দিয়ে শুধু 30, মানে আমি কথায় কথায় বলছি, এরকম আসবে। কিন্তু বোঝা গেল সমান্তরাল সমবায় বিষয়টা। আর কি সূত্র আমরা জেনেছিলাম, আর হচ্ছে তোমার এই যে পি, পি ইজিক্যাল টু ভিআই, তাই না। পি মানে হচ্ছে পাওয়ার অর্থাৎ ক্ষমতা, ভি মানে হচ্ছে তোমার ওই ভোল্ট, বিভব পার্থক্য, আইতে অ্যাম্পিয়ার, তাই না। তাহলে পি ইজিক্যাল টু ভিআই, এখান থেকে আরও দুটো জিনিস বেরোয়, আর একটা কী বেরোয়, পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর বেরোচ্ছে। কেন? কারণ বস আমরা এইটাকে যদি বিশ্লেষণ করি, ভি মানে তো আই আর, ভি মানে তো আই ইন্টু আর, আর একটা আই রয়েছে, তাহলে দুখানা আই মিলে আই স্কোয়ার ইন্টু আর। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, তুমি সূত্রগুলো মাথায় রাখো শুধু এখন, যে দাদা পি সমান সমান আমরা ভিআইও বলতে পারি, পি সমান সমান আমরা আই স্কোয়ার আরও বলতে পারি, এই হ্যাঁ আই স্কোয়ার আরও বলতে পারি, আর একটা পি সমান সমান আমরা ভি স্কোয়ার বাই আরও বলতে পারি। কোনো সমস্যা? আর কি সূত্র আছে? আর একটা দেখো, ওই যে বৈদ্যুতিক শক্তি, হ্যাঁ, বৈদ্যুতিক শক্তির একক কি বলো? বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার, বা যাকে ইউনিট বলা হয়। এই হচ্ছে কিলো ওয়াট আওয়ার বা ইউনিট সমান সমানই আমরা জানি ওয়াট ইন্টু টাইম, ঠিক আছে, এটাও মাথায় রাখবা। তাহলে এই ছিল তোমার হচ্ছে তড়িতের মধ্যেকার হচ্ছে আর তোমার হচ্ছে এই যা সমস্ত সূত্রমূত্র ছিল। দেখো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। 1820 সালে বিজ্ঞানী ওরস্টেড আবিষ্কার করেন যে তড়িৎ এবং চুম্বকত্ব পারস্পরিক সম্পর্কযুক্ত একটা ঘটনা। দেখো প্রত্যেকটা লাইন একটু মনোযোগ দিয়ে শুনবে, কিছুই নেই, পুরো অধ্যায়টাই তুমি ভালো করে বুঝতে পারবে। বলছে দাদা ওই 1820 সালে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ওরস্টেড, তিনি আবিষ্কার করে বলেন যে তড়িৎ অর্থাৎ কারেন্ট আর এই চুম্বকত্ব পরস্পর সম্পর্কযুক্ত ঘটনা, মানে এই তড়িৎ আর চুম্বকের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছেই। তা এই বিষয়টা তিনি কি করে বুঝতে পারলেন? দেখো তিনি কি করলেন, এমন একটা তার নিলেন, তার মানে তো চেনই, তার মানে এমন তার যার মধ্যে দিয়ে কারেন্ট অর্থাৎ তড়িৎ যেতে পারে। এবার সেই তারের পাশেই উনি একটা কম্পাস রাখলেন। কম্পাস মানে তো বোঝোই দিক নির্ণায়ক যে কম্পাস রয়েছে, যে কম্পাসের একটা কাঁটা অর্থাৎ সূচ বা বলতে পারো শলাকা রয়েছে, যে শলাকাটা সবসময় উত্তর দক্ষিণ দিক আর কি নির্দেশ করে। এবার ওই তারের মধ্যে দিয়ে উনি যখনই, ওই বিজ্ঞানী ওরস্টেড যখনই তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালো, তখনই দেখতে পেল যে কম্পাসের শলাকাটা মানে যে সূচটা, ওটা আর উত্তর দক্ষিণ দিক নেই, ওটার দিক পরিবর্তন হয়ে গেছে। এই থেকেই তিনি বুঝতে পারলেন, হ্যাঁ
যদি কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো যায় তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হয়, তার চারপাশে চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হয়। আর ওই চুম্বক ক্ষেত্ররেখার কারণেই শলাকাটার দিক চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছো দাদা? কথাটা হচ্ছে চুম্বক ক্ষেত্ররেখা কি? বুঝলাম না। দেখো একদম সিম্পল ব্যাপার। একটা চুম্বক, এই একটা চুম্বক, এবার আর এখানে তুমি একটা পেরেক রেখেছো, এখানে একটা পেরেক রেখেছো। এবার এই চুম্বক আর পেরেককে যদি তুমি কাছাকাছি আনো তাহলে পট করে দেখবা না যে পেরেকটাকে চুম্বক টেনে নিয়েছে, তাই না? তাহলে এই যে এক ধরনের অদৃশ্য মানে শক্তি, এই চুম্বক থেকে এক ধরনের অদৃশ্য শক্তি বেরোচ্ছে, যে শক্তির কারণে চুম্বক কি কোনো একটা পেরেক বা কোনো আর একটা চুম্বককে টেনে নিচ্ছে। এই অদৃশ্য শক্তি, এইটাই হচ্ছে তোমার ওই চুম্বক ক্ষেত্ররেখা। বোঝা গেল? যেটা চুম্বকের চারপাশে থাকে, সামনে পেছনে এপাশে ওপাশে চারপাশেই থাকে। একটা চুম্বক তুমি যদি রাখো, চারপাশে দেখবা এপাশে মানে একটা পেরেকের বাটির মধ্যে যদি ফেলে দাও বা পিনের বাটির মধ্যে একটা চুম্বক ফেলে দাও, দেখবা এপাশে ওপাশে ওপর নিচে এপাশে ওপাশে চারিপাশেই কিন্তু তোমার ওই পিনগুলো লেগে গেছে। অর্থাৎ বলবা দাদা যে চুম্বকের চারপাশে যে একটা অদৃশ্য শক্তি কাজ করে, মানে সেইটাই, সেই অদৃশ্য শক্তিকেই চুম্বক ক্ষেত্ররেখা বলে। বুঝতে পারছো তো? দেখো, চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক হচ্ছে ওরস্টেড, মাথায় রাখবে। দেখো, কম্পাস শলাকার প্রান্তগুলি সবসময় উত্তর দক্ষিণমুখী থাকে। বলছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। দেখো, একটা চুম্বকের একটা দণ্ড চুম্বক, দণ্ড মানে এরকম একটা লম্বা একটা দণ্ড চুম্বক, যে চুম্বকের দণ্ড যেহেতু, তাহলে একদিক উত্তর দিক একটা দক্ষিণ দিক, ধরো এই দিকটা উত্তর দিক আর এই দিকটা দক্ষিণ দিক। আর একটা তুমি দণ্ড চুম্বক নিলে, এই একটা দণ্ড চুম্বক, ধরো এই দিকটা তোমার হচ্ছে, এই দিকটা তোমার হচ্ছে উত্তর দিক, লেখাগুলো বোঝো, এই দিকটা উত্তর, এই দিকটা দক্ষিণ দিক। তাহলে এই যে চুম্বক, চুম্বক দুটো এবার বলো একে অপরকে কি আকর্ষণ করবে? এদের মধ্যে নিশ্চয়ই ক্ষেত্ররেখা তৈরি হবে কাছাকাছি নিলে পরেই, তাই না? চুম্বক ক্ষেত্ররেখা বা একটা অদৃশ্য শক্তি কাজ করবে, যে জন্য একে অপরকে কি টানবে? অবশ্যই টানবে। কারণ কি, দেখো এইদিকে সাউথ পোল বা দক্ষিণ মেরু রয়েছে এপাশে, আর এই পাশে রয়েছে উত্তর মেরু, মানে দুটো আলাদা মেরু। ঠিক আছে? মানে বলবা যে বিষম মেরু, বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে, মানে দক্ষিণ মেরু উত্তর মেরু যে পাশে থাকবে সে পাশটা পট করে লেগে যাবে। কিন্তু দুটো সমমেরু, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, ঠেলে দেবে। তুমি অনেক সময় লক্ষ্য করে দেখেছো, দুটো চুম্বক যদি তোমার কাছে থাকে, তুমি তো চুম্বকের গায়ে লেখা যদি না থাকে তাহলে তো কি করে বুঝবা যে কোন দিকটা এই চুম্বক দুটোর কোন দিক উত্তর মেরু, কোন দিকটা দক্ষিণ মেরু? তুমি কি করলে, চুম্বক দুটোকে কাছাকাছি রাখলে, রাখার পরে দেখছো যে কাছাকাছি যেই আনছো তখন দেখছো ঠেলে দিচ্ছে, মানে দুটো এক জায়গায় লেগে যাচ্ছে না, দুটো একে অপরকে ঠেলে দিচ্ছে। তার মানে বুঝবা যে তুমি যে চুম্বক দুটো ধরেছো দুটোই সেম দিক ধরেছো, হয় এই দিকে উত্তর রয়েছে এই দিকটাও উত্তর রয়েছে, মানে দুটো সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু তুমি চুম্বকটাকে যদি একটাকে ঘুরিয়ে দাও, ধরো এইটা উত্তরে ছিল, এটা ঘুরিয়ে দিয়ে এই পাশটা অপর পাশ নিয়ে আসলে সাউথ মেরু, তাহলে পট করে দেখবা দুটো এক জায়গায় জয়েন্ট হয়ে যাবে, লেগে যাবে। অর্থাৎ দুটো বিষম মেরু, মানে দুটো আলাদা মেরু পরস্পরকে আকর্ষণ করে, আর দুটো সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সিম্পল ব্যাপার, বুঝতে কোনো অসুবিধা? চলো দেখো, চুম্বক ক্ষেত্রের মান আর অভিমুখ দুইই আছে, উভয়ই আছে, মাথায় রাখবা। দেখো, চুম্বক ক্ষেত্র রেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। দাদা, এই লাইনটার মানে কি? দাদা, চুম্বক ক্ষেত্ররেখা কি? আমি বারবার করে বলছি, চুম্বক ক্ষেত্ররেখা মানে একটা চুম্বকের চারপাশে, একটা চুম্বকের চারপাশে যে অদৃশ্য শক্তি কাজ করে, যার কারণে ওই চুম্বকটা কোনো লোহার টুকরো বলো মানে কোনো কিছু অন্য আর একটা চুম্বক বলো, তাদেরকে টেনে নেয় ওই শক্তির কারণে। সেই যে কিছুটা অঞ্চল জুড়ে এই শক্তিটা কাজ করে, এই যে ক্ষেত্ররেখাগুলো, মানে যে অঞ্চল জুড়ে যে শক্তি কাজ করলো, এটাই হচ্ছে চুম্বক ক্ষেত্ররেখা। বুঝতে পারছো তো? তা এই চুম্বক ক্ষেত্ররেখা কোন দিক থেকে কোন দিকে যায়? দেখো, একটা চুম্বক ক্ষেত্ররেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, সেটা হচ্ছে বাইরে। এই একটা দণ্ড চুম্বক নিলে, এটা হচ্ছে ধরো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু চুম্বকের। তাহলে বাইরে, চুম্বকের বাইরে চুম্বকের ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুর দিকে প্রবেশ করবে। মাথায় রাখবে কি বললাম? চুম্বকের বাইরে চুম্বকের ওই ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। কেমন?
আর চুম্বকের ভেতরের ক্ষেত্ররেখাগুলির অভিমুখ হলো দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে। মানে ভেতরের চুম্বকের ভেতরের ক্ষেত্ররেখাগুলো দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে। ছবিটা কষ্ট করে বুঝে নাও, এই ছবিটা তোলা হয়নি এখানে। যাই হোক দেখো, যে চুম্বকের ভেতরের ক্ষেত্ররেখাগুলো দক্ষিণ মেরু থেকে বেরিয়ে উত্তর মেরুর দিকে যায়। কোথা থেকে? দক্ষিণ থেকে বেরিয়ে উত্তরে। ভেতরের দিকে দক্ষিণ থেকে উত্তরে, আর বাইরে তোমার হচ্ছে উত্তর থেকে বেরিয়ে দক্ষিণে যায়। বাইরে উত্তর থেকে বেরিয়ে দক্ষিণে যায়। বুঝতে পারলে? এবার দেখো তোমার এই ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম কি বলছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বলছে যে যখন কোনো সোজা তার দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশের চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হয়। অবশ্যই আমরা তো দেখলাম যে কোনো একটা পরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ যায়, মানে যে কোনো একটা তার যার মধ্যে দিয়ে তড়িৎ যায়, তার চারপাশে অবশ্যই চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হবে। সেই জন্যই তো ওই বিজ্ঞানী ওরস্টেড ওই তড়িৎ আর চুম্বকের মধ্যে সম্পর্ক কথা বলেছিলেন। কম্পাস আর তোমার ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠিয়ে পরীক্ষা করে দেখেছিলেন, তাই না? তা এই যে নিয়মটা, এটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, যাকে ম্যাক্সওয়েলের তোমার এই কর্কস্ক্রু নিয়মও বলা হয়। তা এটা তুমি কি করে বুঝবা দাদা? যে হ্যাঁ, এই ছবিটা দেখো, একটু বড় করে দিই, ভালো হবে। বোঝা যাচ্ছে? দেখো একটু কষ্ট করে। এই তোমার হচ্ছে এই কালো রঙের দেখতে পাচ্ছ না? কালো রঙের একটা তার, সে তামা হোক আর যে কোনো তার হোক, তারের মধ্যে দিয়ে তারে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট ওপরের দিকে যাচ্ছে, মানে তড়িৎ ওপরের দিকে যাচ্ছে, নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে। তাহলে যেহেতু তারের মধ্যে দিয়ে তোমার কারেন্ট মানে তড়িৎ যাচ্ছে, তাহলে এখানে চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হবে তারের চারপাশে। সেটা কোন দিক থেকে হবে? তোমার এই বুড়ো আঙুল, দেখো হাতটা তুমি লক্ষ্য করো, হাতটা তোমার ডান হাতের যেভাবে তুমি মানে এখানে ছবিতে ধরেছে সেইভাবে তুমি তোমার নিজের ডান হাতটাকে ধরার চেষ্টা করো। মানে প্রথমে টান টান করো আঙুলগুলো, আঙুলগুলো প্রথমে টান টান করো, টান টান করো, তারপরে তুমি আঙুলগুলোকে ভাঁজ করো। তাহলে ভাঁজ করলে কোন দিক থেকে ভাঁজ করলা? এই দিক থেকে এই দিকে ভাঁজ করলা, এই দিক থেকে এই দিকে ভাঁজ করলা, এই দিক থেকে এই দিকে ভাঁজ করলে, তাই না? তার মানে ক্ষেত্ররেখাগুলো এইভাবে ঘুরবে। কোনভাবে? ওই তোমার হচ্ছে আঙুলের মতো, যেদিক থেকে তুমি আঙুল ভাঁজ করেছো সেইভাবে ঘুরবে। যদি কারেন্ট তোমার ওপরের দিকে যায় তবেই। কারণ কারেন্ট যদি এরকম হতো, নিচের দিকে যেত, তাহলে কিন্তু তোমার বুড়ো আঙুলটাও এরকম নিচে চলে আসতো। বুঝতে পারছো? আর তখনই কিন্তু চেঞ্জ হয়ে যেত। তখন এই দিক থেকে এই দিকে হতো, এই দিক থেকে এই দিকে হতো। বুঝতে পারছো বিষয়টা? তা এইটাই বলছে যে হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, যা যেখানে যেখানে বলা হচ্ছে যে যখন কোনো সোজা তার দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্র কোন দিকে ঘুরছে সেটা জানার সবথেকে ভালো উপায় হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। একে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মও বলে। কোনো সমস্যা? চলো বলছি, দেখো সলিনয়েড, সলিনয়েড হলো ঘন পাক দেওয়া তামার তারের লম্বা নল। একদম ইজি জিনিস। সলিনয়েড কি দাদা? তুমি নিজেও বাড়িতে বানাতে পারবা। একটা পেন নিলে আর একটা লম্বা তামার তার নিলে, পেনের উপরে ঘন ঘন পেঁচালে, ঘন ঘন পেঁচালে, পেঁচালে পেঁচিয়ে তুমি মানে পেনটাকে বার করে নিলে দেখবা একটা স্প্রিং হয়ে যাচ্ছে, সেইটাই কিন্তু সলিনয়েড। বুঝতে পারছো? তাই এই সলিনয়েড হলো ঘন পাক দেওয়া তামার তারের লম্বা একটা নল। আর এই সলিনয়েডের মধ্যে দিয়ে এই যে ঘন পাক দেওয়া তামার তারের একটা লম্বা নল হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যদি তুমি কারেন্ট প্রবাহিত করো, মানে কারেন্ট দাও, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠাও, তাহলে এটা কিন্তু পুরোটাই একটা দণ্ড চুম্বকের মতো কাজ করবে। ওই যে দণ্ড চুম্বক কোনটা তুমি তো জানোই, দণ্ড চুম্বকের দুটো দিক থাকে, একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক, তাই না? তাই এর এক প্রান্ত উত্তর মেরু, অন্য প্রান্তটা দক্ষিণ মেরু তৈরি হয়। দাদা কোন প্রান্ত উত্তর মেরু আর কোন প্রান্ত দক্ষিণ মেরু কি করে বুঝবো? দেখো, দেখো উত্তর মেরু হবে সেই প্রান্তটা, দেখো সলিনয়েড কিভাবে বানাবা? এই একটা তার এইভাবে পেঁচিয়ে 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 তুমি সলিনয়েড তৈরি করে ফেললে। তাহলে এটা একটা দণ্ড চুম্বক হয়ে যাচ্ছে, এটা একটা দণ্ড চুম্বক হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই উত্তর মেরু আর দক্ষিণ মেরু থাকবে। কোন দিকটা উত্তর মেরু? এই প্যাচগুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে যেদিকে ঘুরছে, দেখো এই পাশটা, এই ডান দিকটা দেখো ঘড়ির কাঁটার ১ মিনিট, দেখো এই ডান দিকটা দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে না? ঘড়ির কাঁটার বিপরীতে, মানে যে পাশটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে সেই পাশটাকেই উত্তর মেরু ধরা হয়। মাথায় থাকবে কি বললাম? যে পাশটার প্যাচগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে সেগুলো সেই দিকটা উত্তর মেরু, আর যে পাশটার প্যাচগুলো তোমার হচ্ছে ঘড়ির কাঁটা অনুযায়ী, ঘড়ির কাঁটা যেদিক ঘুরে সেদিক ঘুরেছে, সেটা হচ্ছে দক্ষিণ মেরু। বুঝতে কোনো সমস্যা? তাহলে কোন দিক উত্তর মেরু কোন দিক দক্ষিণ মেরু হবে?
চলো তারপরে দেখো, বলছে যে সলিনয়েডের ভেতরে চুম্বক ক্ষেত্র সমান হয়, দণ্ড চুম্বকের মতনই ভেতরে চুম্বক ক্ষেত্র রেখা সেগুলো মানে সমান হবে, ঠিক আছে। আর ওই তোমার নরম লোহা ভেতরে রাখলে তড়িৎ চুম্বক তৈরি, মানে সলিনয়েড, এই সলিনয়েডের ভেতরে এই দেখো এই যে ছবিটা দেওয়া আছে নরম তুমি যদি লোহার দণ্ডর মধ্যে রাখো সেটা কিন্তু তড়িৎ চুম্বক আর কি তৈরি করতে পারবা, কেমন। এবার কিছু কিছু জিনিস মাথায় রাখবা সলিনয়েড সম্পর্কে, যদি তুমি সলিনয়েডের মধ্যে দিয়ে বেশি কারেন্ট দাও তাহলে বেশি চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হবে, আকর্ষণ মানে যে অদৃশ্য আকর্ষণ শক্তি, এর আশেপাশে যে অদৃশ্য আকর্ষণ শক্তি সেটা বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, যত বেশি কারেন্ট দিবা তত বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, কেমন। দ্বিতীয়ত বলছে যে পাকের সংখ্যা যত বেশি করবে চুম্বক ক্ষেত্র তত বেশি হবে, যত বেশি ঘন 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 পাক দিবা, ঠিক আছে, তত বেশি কিন্তু চুম্বক ক্ষেত্র, বেশি আকর্ষণ শক্তি বেড়ে যাবে বলতে পারো, বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কেমন। আর কি, আর যদি তুমি এই সলিনয়েড যত লম্বা করবা, দেখো ওই এরকম ঘন ঘন ছিল, তাই না, এবার তুমি টেনে সেটা কেমন লম্বা করে দিলে যত বেশি লম্বা করবা চুম্বক ক্ষেত্র কিন্তু তত কমে যাবে, এই তিনটে পয়েন্ট অবশ্যই মাথায় রাখবা। চলে আসো এখানে দেখো ছবিতেও বুঝতে পারছো, এই দেখো সলিনয়েডের ছবি, তামার তার পেঁচিয়ে 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 বানানো হয়েছে, তাই না। এবার দেখো ফ্লেমিং এর বাঁ হাতের নিয়ম আর ডান হাতের নিয়ম কিছুই নেই, একটু শোনো। দেখো কোনো তড়িৎবাহী পরিবাহীর ওপর চুম্বক ক্ষেত্র বল কোন দিকে হবে তা বার করারই একটা নিয়ম হচ্ছে ফ্লেমিং এর বাঁ হাতের নিয়ম, কিচ্ছু না, ভালো করে শুনে নাও। ছবিতে দেখো, দেখো তোমার ফ্লেমিং এর বাঁ হাতের নিয়ম মানে তোমার বাঁ হাতকে এইরকম ভাবে, এখানে ছবি দেখো, এইরকম ভাবে তোমার তিনটে আঙুল, একটা হচ্ছে বুড়ো আঙুল, আর একটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে তর্জনী 2 নম্বর যে আঙুলটা মানে বুড়ো আঙুলের দিক থেকে, আর 3 নম্বর যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে মধ্যমা বলে। এদেরকে তুমি 90 ডিগ্রি মানে প্রত্যেকটা আঙুলের মধ্যে যেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, প্রত্যেকটা আঙুলের মধ্যে যেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রাখো, মানে মধ্যে কথা এই তোমার বুড়ো আঙুল, এই তোমার হচ্ছে গেল তর্জনী, আর এই দিকে চলে আসলো তোমার মধ্যমা, বুঝতে পারছো, আর এইদিকে বাকি দুটো আঙুল পড়ে রয়েছে একটু ছবিটা আঁকার চেষ্টা করলাম, যাই হোক দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এইভাবে তুমি রাখবে বাঁ হাতটা, এইভাবে রাখলে, এবার কি করলে দুখানা দণ্ড চুম্বক নিলে, এই যে এই একটা দণ্ড চুম্বক, এই একটা দণ্ড চুম্বক, বলো যে দুটো দণ্ড চুম্বক যদি কাছাকাছি রাখো তাহলে তার মধ্যে কি চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হবে, এই যে এর মধ্যে চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হবে, অবশ্যই চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হবে, একে অপরকে আকর্ষণ করবে, তাই না, কারণ দুটো বিষম, এদিকে উত্তর রয়েছে, এদিকে দক্ষিণ রয়েছে, তাহলে একে অপরকে আকর্ষণ করবে, অর্থাৎ যে অদৃশ্য যে আকর্ষণ শক্তি সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্ররেখা। এবার এই যে চুম্বক ক্ষেত্ররেখার মাঝখান দিয়ে তুমি একটা তার পাঠিয়ে দিলে, ধর একটা কপারের তার, মানে তামার একটা তার মানে ভেতরে রাখলে, তাহলে এবার ভেতরে রেখে যদি এই তারটাকে তুমি একটু নাড়াচাড়া দাও, নাড়ালে পরেই এই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবার কারেন্টটা কোন দিক যাবে, বস, কারেন্ট যাবে তুমি যে হাতটা রেখেছো এইভাবে বাঁ হাতটা, ঠিক আছে, তাহলে বাঁ হাতটা রেখেছো, তোমার যে মধ্যমা কোন দিক দেখাচ্ছে, এই দিক দেখাচ্ছে, এই তোমার মধ্যমাটা যেদিকে দেখাচ্ছে কারেন্ট সেই দিকে যাবে, কারেন্ট সেই দিকে যাবে, এই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা এইভাবে প্রবাহিত হবে, বোঝা গেল। আর যে তোমার তর্জনী কি দেখাচ্ছে, বুঝতেই পারছো, তর্জনী দেখাচ্ছে চুম্বক ক্ষেত্ররেখা, যে চুম্বক ক্ষেত্ররেখাগুলো কোন দিক থেকে বেরিয়ে কোন দিকে যাচ্ছে, তুমি তো জানোই যে উত্তর দিক থেকে বেরিয়ে দক্ষিণে যায়, এটা বাইরে, ভেতরে নয়, বাইরেই তো, এই একটা দণ্ডচুম্বক, এই একটা দণ্ডচুম্বক, দুটোর মাঝখানে মানে শূন্য জায়গায়, অর্থাৎ বাইরে, উত্তর দিক থেকে বেরিয়ে দক্ষিণে যাচ্ছে, অর্থাৎ তোমার তর্জনী কিন্তু দেখিয়ে দেবে চুম্বক ক্ষেত্ররেখা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আর বুড়ো আঙুলটা ওপরের দিক দেখাচ্ছে, মানে ওপরের দিকে তোমার বল বা গতি দেখাবে, মানে ওই তামার তারকে তোমাকে নাড়াচাড়া উপরের দিকে উপর নিচ করতে হবে, তবেই কিন্তু যাবে, তুমি স্থিরভাবে রেখে দিলে কিন্তু কাজটা হবে না, মানে কারেন্ট আর কি প্রবাহিত হবে না, নাড়াচাড়া দিতে হবে, হয় চম্বক দুটোকে নাড়াচাড়া দাও, নাহলে পরে তোমার ওই কপারের যে তার নিয়ে যাও সেই তারটাকে নাড়াচাড়া দাও, বিষয়টা বোঝা গেল, কোনো সমস্যা, একদম ইজি জিনিস। বাঁ হাতকে এইভাবে রাখো, 3টে আঙুলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, দুটো চুম্বকের মাঝখানে তোমার যে চুম্বক ক্ষেত্ররেখা তৈরি হয় তার মাঝখান দিয়ে একটা কপারের তার ফেলে দিলা, তাহলে কপারের তারের মধ্যে দিয়ে কোনো জায়গা থেকে কারেন্ট আসছিল না, কিন্তু কারেন্ট জন্মাচ্ছে, সৃষ্টি হচ্ছে কোন দিক থেকে, তোমার হচ্ছে এই দিক থেকে এই দিক, মানে ওর মধ্যে সৃষ্টি হয়ে এই দিক থেকে এই দিক যাবে, বুঝতে পারছো, এই দিকে যাবে,
হুম? আর হচ্ছে যেটা তোমার ওই মধ্যমা আঙুল দেখিয়ে দেবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তর্জনী দেখিয়ে দেবে যে চুম্বক ক্ষেত্ররেখা কোন দিকে যাচ্ছে, উত্তর দিক থেকে দক্ষিণে। ছবিটা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে জুম করে পরে পিডিএফ থেকে দেখে নিও। আর বুড়ো আঙুলটা বোঝাবে যে তোমার হচ্ছে ওই তড়িৎ প্রবাহে বলের গতিবাদ দিক, মানে কোন দিকে তুমি বল দিচ্ছ বা গতি দিচ্ছ, ওপর নিচ ওপর নিচ, ঠিক আছে, ওপরের দিকে আর কি। চলো চলে আসো, দেখো ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম একই, দুটো কিন্তু সেম জিনিস, দুটো সেমই জিনিস, বাঁ হাতের নিয়ম আর ডান হাতের নিয়ম একই জিনিস, শুধুমাত্র তোমার ওই তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ হয়ে যায় আর কি, এইটাই, আর কিচ্ছু নেই। দেখো ওই তোমার ডান হাতকে যেমন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেছিলে, সেরকম ঠিক তিনটে আঙুলকেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ডান হাতে এবার করো। ডান হাতে করলে পরে এই বুড়ো আঙুল এই দিক গেল, তোমার এই তর্জনী এই দিক গেল, আর মধ্যমাটা এই দিকে আসলো, তাই না? তা কি বলছে দেখো, বলছে যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহীতে নাড়ানো হয় তখন কোন দিকে বিদ্যুৎ তৈরি হবে তা জানার জন্য এই নিয়ম ব্যবহার করা হয়। এটা তোমার এই তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে কাজে লাগে। দেখো কি করলে ঠিক একই রকমই, এই যে দুটো তুমি দণ্ড চুম্বক নিলে, তাই না? তা দণ্ড চুম্বকে তুমি তো জানোই যে উত্তর দিক থেকে বেরিয়ে দক্ষিণ দিকে তোমার কি যায়, চুম্বক ক্ষেত্ররেখাগুলো বাইরে আর কি উত্তর দিক থেকে বেরিয়ে দক্ষিণে যায়। তাহলে সেটা তোমাকে দেখিয়ে দেবে ফ্লেমিংয়ের ডান হাতের কোন আঙুল, ডান হাতের তোমার এই তর্জনী কোনটা বলো তো, আঙুল চিনতে হবে কিন্তু তোমার। দেখো আমি এটা হাতের ছবি আঁকি, এই হচ্ছে বুড়ো আঙুল, এই হচ্ছে তর্জনী, তারপরে এই হচ্ছে মিড ফিঙ্গার অর্থাৎ মিডল ফিঙ্গার, তারপরে রিং আঙুল মানে যে আঙুলে আর কি রিং ফিং পড়ে, তারপরে কেনি আঙুল, বুঝতে পারলে? যাই হোক দেখো, তাহলে এই তর্জনী তোমাকে দেখিয়ে দেবে যে চুম্বক ক্ষেত্ররেখা কোন দিক যাচ্ছে, আর এই তোমার হচ্ছে তারপরে মিডিল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা দেখিয়ে দেবে তড়িৎ কোন দিকে প্রবাহিত, এই দিক থেকে, এই ছবিতে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? কোনো সমস্যা? সেইগুলোই কিন্তু নিচে লেখা আছে যে তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক বোঝায়, মধ্যমা বোঝায় তড়িৎ প্রবাহের দিক, আর বুড়ো আঙুল হচ্ছে বল বা গতির দিক। ঠিক আছে, এখানেও কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না দিলে কিন্তু হবে না। তা দেখো ফ্লেমিংয়ের বাঁ হাতের নিয়ম হচ্ছে মোটরের জন্য, মোটরের ক্ষেত্রে ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম কাজে লাগে। আর ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম কিন্তু জেনারেটরের জন্য, এই দুটো জিনিস মাথায় রাখবা। মোটরের ক্ষেত্রে বাঁ হাতের নিয়ম, জেনারেটরের ক্ষেত্রে ডান হাতের নিয়ম। চলো এবার এই তথ্যগুলো সব পড়ে নিবা, ভালো সব গুরুত্বপূর্ণ তথ্য আমি পাঠ্য বই থেকে তুলে এক জায়গায় তোমাদের তুলে দিয়েছি। দেখো বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, লাউডস্পিকার, মাইক্রোফোন এবং পরিমাপক যন্ত্র, এই সব যন্ত্রে তড়িৎ পরিবাহী এবং চুম্বক ক্ষেত্র ব্যবহৃত হয়। বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। একটি যন্ত্র যেটি একটি বর্তনীতে তোমার এই তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেয় তাকে কুমটেটর বলা হয়। যে যন্ত্রটি একটি বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাকে গ্যালভানোমিটার বলা হয়। ঠিক আছে, যে তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে একটি বর্তনীতে, সেই যন্ত্রটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। দেখো বাণিজ্যিক মোটরে স্থায়ী চুম্বকের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তারপরে তড়িৎবাহী কুণ্ডলীতে বহু সংখ্যক পাকযুক্ত পরিবাহী তার থাকে এবং ওই কুণ্ডলীর মধ্যে সাধারণত একটি নরম লোহার দণ্ড থাকে। আর এই নরম লোহার দণ্ড মানে যে লোহার উপর যে কুণ্ডলী জড়ানো থাকে, এই একে বলা হয় আর্মেচার। মানে যে নরম লোহার উপরে আর কি কুণ্ডলী জড়ানো থাকে তাকে আর্মেচার বলে। এটি মোটরের ক্ষমতা বাড়িয়ে দেয়। ঠিক আছে, আর কি দাদা, আর এই তড়িৎ চুম্বকের আবেশ আবিষ্কার করেন কে? মাইকেল ফ্যারাডে, মাথায় রাখবা। দেখো বর্তনীতে তড়িতের উপস্থিতি শনাক্ত করতে দেখলামই যে আমরা গ্যালভানোমিটার ব্যবহৃত হয়। দেখো লাল তারকে লাইভ বলে যেটা ধনাত্মক প্লাস, আর কালো তারকে নিউট্রাল বলে যেটা ঋণাত্মক মাইনাস, এগুলো তো জানোই। আর সবুজ তারকে আর্থিং অর্থাৎ ভূ সংযোগ হিসাবে ব্যবহৃত হয়। দেখো গিজার তারপরে কুলারের জন্য 15 অ্যাম্পিয়ার রেটিংয়ের প্রয়োজন, ওই জন্য গিজার বা কুলার চালে বিরাট কারেন্ট খায়, দেখো না অনেকের বাড়িতে আছে। তাহলে এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার রেটিংয়ের প্রয়োজন তোমার এই গিজার কুলারের জন্য। আর বাড়িতে যে বৈদ্যুতিক বাল্ব পাখা চালানোর জন্য 5 অ্যাম্পিয়ার রেটিংই যথেষ্ট। বাড়িতে 50 হার্জ কম্পাঙ্কের 220 ভোল্ট এসি তোমার হচ্ছে তড়িৎ শক্তি সরবরাহ করা। এই ছিল তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। বুঝতে পারলে কোনো সমস্যা? এখান থেকে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। দেখো লাস্টে আর একটা অধ্যায় তোমাদের আছে আমাদের পরিবেশ, একবারে বলে দিই, একদম কিছুই নেই, খুব সহজ জিনিস। বলছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র কোনগুলো? ওই অরণ্য, পুকুর, হ্রদ, এর উপরেও প্রশ্ন আসে। পরীক্ষা প্রশ্ন দেবে নিম্নলিখিত কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র, এই 4টে অপশন দিয়ে দিল, সঠিক উত্তর বাগান হয়ে যাবে। বুঝতে পারলে? তা মাথায় রাখবা যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র হলো জানোই অরণ্য, পুকুর, হ্রদ, আর কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে বাগান, শস্য ক্ষেত্র।
বলছে সব সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে তাদেরকে উৎপাদক বলে। তুমি তো জানোই, মানে যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটিয়ে খাদ্য তৈরি করতে পারে তারা হচ্ছে উৎপাদক। দেখো সবজী বা উৎপাদকেরা প্রথম ট্রপিক স্তরে অবস্থান করে। গুরুত্বপূর্ণ এই 4টে পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, 4টে দিয়ে কিন্তু একটা এমসিকিউ হয়ে যায়। তা মাথায় রাখবা যে সবজী যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, গাছ লতাপাতা, এরা হচ্ছে প্রথম ট্রপিক স্তরে অবস্থান করে। শাকাশী বা তৃণভোজী যাদের ঘাস পাতা খায়, গরু ছাগল ভেড়া, এরা দ্বিতীয় ট্রপিক স্তরে অবস্থান করে, বা ছোট ছোট পোকা মাকড় কত কিছুই আছে। আর ছোট মাংসাশী বা গৌণ খাদক তৃতীয় ট্রপিক স্তরে অবস্থান করে, যেমন ব্যাঙ ছোট পোকামাকড় খায়, মানে যে সকল পোকামাকড় খায় যারা ঘাস লতা পাতা খায়। মোদ্দা কথা মাথায় রাখবা ছোট মাংসাশী বা গৌণ খাদক কারা, যারা ওই শাকাশী বা তৃণভোজীদের খায়। তৃণভোজী কি উৎপাদকদের খায়, তাই না? যেমন বলতে পারো যে গৌণ খাদকের মধ্যে পড়ছে তোমার এই ব্যাঙ বলবা, সাপ বলবা, শিয়ালও বলতে পারো। শিয়ালও কিন্তু খরগোশ টরগোশ খেয়ে নেয়, কারণ খরগোশ তো তোমার ঘাস লতা পাতা খায়, তাই না? তো দেখো তারপরে তোমার প্রগৌণ খাদক যারা চতুর্থ ট্রপিক স্তরে অবস্থান করছে, যেমন হচ্ছে বাঘ, সিংহ, কুমির, ঈগল, এরা কিন্তু প্রগৌণ অর্থাৎ চতুর্থ ট্রপিক স্তরে অবস্থান করছে। বলছে দেখো যে একটি স্থলজ বাস্তুতন্ত্র সবুজ উদ্ভিদ সমূহ এদের পাতায় আপতিত সূর্য আলোর মানে সূর্যালোকের প্রায় 1% আবদ্ধ করতে পারে। ঠিক আছে, 1% পাতায় আবদ্ধ করে, আর তা দিয়েই তারা মানে খাদ্য উৎপন্ন করে, খাদ্য শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, আর দেহে গৃহীত খাদ্যের গড়ে 10% খাদ্য দেহ গঠনের কাজে লাগে, মানে তাদের যে খাদ্য তারা তৈরি করলো সবুজ উদ্ভিদ, তারা 10% নিজেদের দেহ গঠন তৈরি করার কাজে লাগায় আর কি। দেখো শক্তি প্রবাহ একমুখী, জানোই। প্রত্যেকটি স্তরে শক্তির অপচয়ের কারণে প্রত্যেকটি ট্রপিক স্তরে প্রাপ্ত শক্তির পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে, মাথায় রাখবা। মানবদেহের রাসায়নিকগুলো সর্বাধিক ঘনত্বে জমা হয়, এই ঘটনাকে জৈব বিবর্তন বলে। অতি বেগুনি রশ্মি মানবদেহের ত্বকে ক্যান্সারের সৃষ্টি করে। ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, 3টা ওর নিচে হয়, তুমি তো জানোই। আর মাথায় রাখবা দুটো পয়েন্ট, যে 1980-র দশকে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে শুরু করেছিল। ঠিক আছে, দেখো হিমায়ক বা অগ্নি নির্বাপক রূপে ব্যবহৃত হয় CFC, ক্লোরোফ্লোরোকার্বন, যা ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। 1987 সালে ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। কত সালে, এটাও বইতে দেওয়া আছে, দেখবা যে ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম চুক্তি কবে স্বাক্ষরিত হয়, 1987-তে। যে সমস্ত পদার্থগুলো জৈবনিক প্রক্রিয়া দ্বারা ভেঙে যায় তাদেরকে জৈব ভঙ্গুর বস্তু বলা হয়। এই ছিল তোমাদের হচ্ছে পদার্থবিদ্যার মধ্যে দশম শ্রেণীর। আমরা দেখে নিলাম, পিডিএফটা আমি তোমাদের হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা তুলে এগুলো সব কিন্তু আরও একবার করে রিভিশন করে ভালো করে পড়ে নিও। ঠিক আছে, সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।